পাহাড়চূড়ায় স্রোতোষিনী। সাবিহা ঐশী। পর্ব 7। আরে মিসেস আরহাম তাওসিফ আসুন, আপনাকে একদমই এক্সপেক্ট করিনি। মনীষার চোখ মুখে উচ্ছলতা। বসা চেয়ার থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো সে। নওরিন তার কণ্ঠস্বর পেয়ে অস্থির দৃষ্টি আরহামের থেকে সরিয়ে দ্বিতীয়বারের মতো মেয়েটির দিকে তাকালো। তার চিকন মুখটায় ধীরে ধীরে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। বাম হাতটা ওভারকোটের পকেট থেকে বের করে ডান হাতের ফুলগুলো দুহাতের তালুর মধ্যে নিয়ে মনীষার দিকে সহাস্যে বলে উঠল, মিস্টারের পাশে মিসেসকে এক্সপেক্ট করা তো স্বাভাবিক না? মনীষা নওরিনের জবাবে বিস্ময়বিভূত হয়েই যেন দৃষ্টি ফেলে। চোখ মুখে পুনরায় অমায়িকতা ফুটিয়ে তুলে তার দিকে এগিয়ে দুহাতে যেন জড়িয়ে ধরে। নওরিন মিষ্টি হেসে তার উষ্ণ আলিঙ্গন গ্রহণ করে। তোমার মিস্টার প্রচণ্ড মেজাজি, ভুল বুঝো না, আমি মনীষা মেহনাজ। এতক্ষণে নাম শুনেছ নিশ্চয়ই, দেখেছ, তোমার সাথে পরিচয় করিয়ে দেয়নি আমায়। নওরিন মনীষার হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে তার কথা শুনে পাশে দাঁড়ানো আরহামের নিষ্পৃহ মুখশ্রীতে একবার দৃষ্টি ফেলে। তার মুখ বিপরীত দিকে ঘোরানো। চোখ মুখ থেকে রাগের লাল আভা এখনো যায়নি। নওরিন সন্তর্পণে তার দৃষ্টি উপেক্ষা করে মনীষার দিকে মনোযোগী হয়। এখন পর্যন্ত সেই মেজাজ দেখা হয়নি তো? একটু থেমে সে পুনরায় মুখে হাসি নিয়ে বলে, নওরিন সিদ্ধার্থ, অ্যাডমিশন ক্যান্ডিডেট। আমার ভুল না হলে আপনি আমার সিনিয়র আপু বলতে পারি? মনীষা মুখের হাসি কিছুটা স্তিমিত করে নিয়ে আসে। চোখ দুটো সরু করে নওরিনের বলা কথা শুনে। ফর্মালিটিজ মেইনটেইন করতে হবে না, তুমি ভীষণ মিষ্টি একটা মেয়ে নওরিন, তুমি করে বললে খুশি হব। নওরিন ঠোঁট দুটো চেপে মুচকি হেসে হাত বাড়ায়। মনীষা আগ্রহভরেই বাড়িয়ে দেওয়া হাতে খুব গাঢ়ভাবে হ্যান্ডশেক করে। আপনি তেই স্বাচ্ছন্দ্যবোধ করি, তবে চেষ্টা করব শীষ। আরহাম পাশে দুজনের কথোপকথনে নীরব দর্শক হয়ে অবলোকন করে। কিছুক্ষণ কপাল চেপে ধরে ক্রোধ সংবরণ করে আরহাম। নওরিনের হাসির শব্দে কিছুটা চৈতন্য ফিরে পেয়ে তার উচ্ছ্বসিত মুখবায় পরখ করে দুধাপ এগিয়ে আসে। হাতে ধরে রাখা জ্যাকেটটা সন্তর্পণে তার গায়ে পেছনে থেকে জড়িয়ে দিল। নওরিন পেছনে তার অস্তিত্ব অনুভব করে, কিছুটা চমকে উঠেই সেদিকে খেয়াল করে। গায়ে আরহামের জ্যাকেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ধাতস্থ হয়। মনীষা তাদের দিকে খেয়াল করে নিঃশব্দে হেসে উঠল। তবে তার ম্লান দৃষ্টি নওরিনের চোখ এড়াল না। তার চাহনিতে নওরিনের বুকটা হঠাৎ ধক করে উঠল। কমফোর্টার ছাড়া বাইরে আসতে নিষেধ করেছিলাম। আরহামের তীক্ষ্ণ গলার স্বর কানে বাজে। তার দিকে তাকায় না নওরিন। মনীষা একটু সামনে এগিয়ে ওয়ালের ওপরে রাখা স্টেথোস্কোপ ফাইল হাতে তুলে নিয়ে এগিয়ে আসে তাদের দিকে। শিট, তোমাদের আমি এতক্ষণ দাঁড়িয়ে রেখেছি, প্লিজ ভেতরে চলো, মা উঠে পড়েছেন বোধ হয়। মনীষা তাদের উদ্দেশ্যে তাড়া দিয়ে এগোয়। নওরিন তার হঠাৎ ব্যস্ত ভঙ্গি অনুসরণ করে কিছুটা অবাক হল। সামিনা হক বাগানের দিকে এগিয়ে আসছেন। সেদিকে তাকিয়ে নওরিন পা জোড়া এগোল। হাতের ফুলগুলো চাপে কেমন হলদে হয়ে এসেছে। নওরিন সেগুলো ড্রেসের পকেটে রেখে গায়ে জড়ানো আরহামের জ্যাকেটটা হ্যাচকা টানে অবলীলায় খুলে ফেলল। আরহাম তার দিকে তাকায়। শীতল শান্ত দৃষ্টি তার। নওরিন জ্যাকেটটা তার দিকে বাড়িয়ে দিল। প্রয়োজন নেই, শীত লাগছে না। ইনান ক্লান্ত ভঙ্গিতে বাসায় ফেরে। মাথার চুলগুলো ক্ষণে ক্ষণে চেপে ধরা তার। বেশ আওয়াজ করেই মাকে ডেকে ওঠে। জেসমিন রহমান নিজ রুম থেকে বেরিয়ে ছেলের দিকে এগিয়ে আসেন। ছেলের চিন্তিত একটু দমে যান তিনি। ইনান মায়ের উদ্দেশ্য হাতের ফাইলটি এগিয়ে দেয়। তার থমথমে মুখ দেখে জেসমিন রহমান কিছুটা বিচলিত হয়ে পড়েন। হাত বাড়িয়ে ফাইলটি ধরেন তিনি। কি দিচ্ছ এটা? তোমাকে দিয়েছি, দেখো তুমি, আমি কি বলবো? আদৌ কিছু বলার স্পেস দিয়েছ? জেসমিন রহমানের ভ্রু কুঞ্চিত হয়ে পড়ে। দ্রুত ফাইল থেকে সাদা অ্যাপ্লিকেশন ধরনের কাগজটি বের করে নেয় সে। ছেলের অভিমানী কণ্ঠস্বরে মনে নানা চিন্তা দানা বেঁধে ওঠে। কাগজটি চোখের সামনে আনতেই মুখটা বিস্ময় পরিপূর্ণ হয়ে উঠল তার। আরও অবাক হলেন তিনি ছেলের হাতে জয়েনিং লেটার দেখে। জেসমিন রহমানের মুখ আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে দুহাতে জড়িয়ে ধরেন তিনি। আলহামদুলিল্লাহ, আমার বাবাটা বড় হয়ে গেছে, এত বড় খুশির সংবাদ এভাবে দেয় গাধা ছেলে, তোমার বাবা জেনেছেন? ইনান মায়ের আলিঙ্গনে মুখ ডুবিয়ে থাকে। অজস্র দুশ্চিন্তা অনিশ্চয়তা কাটানোর প্রয়াস তাতে। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে মায়ের দিকে তাকায়। তার রুক্ষ চেহারা কিছুটা সাবলীল হয়ে এসেছে। তার অফিস থেকেই ফিরলাম আম্মু, বেশি উতলা হচ্ছ তুমি, মাত্র গ্র্যাজুয়েশন শেষ করে ফুরসত পাইনি। ডিরেক্ট আউট অফ এরিয়ায় পোস্টিং। জেসমিন রহমান হেসে ফেলেন ছেলের পাগলামি কথাবার্তায়। ইলোরা এমনি এমনি তোমায় ঘরে চলে আসবে? তোমার মতো গাধা বেকার ছেলেকে ও বিয়ে করার জন্য পাগল হয়ে আছে বলে মনে করো? ইনান মায়ের কথায় ভিমরি খেয়ে ওঠে। তার চোখ বড় বড় হয়ে উঠেছে। হোয়াট এভার আম্মু, তোমার ছেলেকে এতটাই ক্লিচ মনে করো? ওই মেয়ের 14 গোষ্ঠী তোমার ছেলেকে বিয়ে করার জন্য পাগল, শুনে রাখো। জেসমিন রহমান মুখ চেপে হাসতে হাসতে ওঠেন। এই অসভ্য ছেলেটাকে নিয়ে আমার জীবন শেষ, কি অবস্থা করেছ চেহারার? রুমে গিয়ে দ্রুত ফ্রেশ হও।
ইনান মায়ের দিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে রুমের দিকে পা চালায়। ইনান, বড় ফুপি এসেছে, তোমার ফ্রেশ হয়ে দেখা করে যাও। রুমে ঢোকার সময় কানে বাজে জেসমিন রহমানের শর্ট। ভ্রু দুটো কিছুটা কুঞ্চিত হয়ে আসে। মুহূর্তের মধ্যেই কিছু একটা মনে পড়ে তার মুখখানা বিতৃষ্ণায় ছেয়ে যায়। গলার টাইটা হ্যাচকা টানে খুলে ফেলে। রুমের আলো নেভানো। ইনান দুধাপ এগিয়ে লাইট অন করে। স্বভাবতই গায়ের শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। আশপাশে সহসা তাকাতেই অগোছালো রুমের ভিন্ন রূপ দেখে অবাক হয় ইনান। কপালের ভাঁজ দীর্ঘ হয়। তার রুমের এই পরিপাটি অবস্থা যে জেসমিন রহমান করেননি সেটা সে খুব ভালো করে জানে। ইনান শার্টের শেষ বোতাম খুলে ঘুরে দাঁড়াতেই বেলকনির দরজায় নারীমূর্তি দেখে চমকে ওঠে। পরক্ষণেই নারী অবয়বটি চাপা স্বরে চিৎকার করে উঠল। ইনানের মুখ প্রথমে বিস্ময় হা হয়ে যায়। মেয়েটির মুখ নজরে আসতেই ইনান দ্বিগুণ স্বরে চিৎকার করে ওঠে। ইরা, আমার রুমে কি করছো? ইরা তার চিৎকারে ভয়ার্ত চোখে তাকায়। তার দুহাত মুখে গোজা। ভাইয়া কি করছেন? চিৎকার করছেন কেন? ইনানের চোখ জ্বলে ওঠে। উদম গায়ে থাকা অবস্থায় সোফায় ছুঁড়ে ফেলা শার্টটা হাতে তুলে নেয়। ইরা এগিয়ে এসেছে। তার পা জোড়া বাইরে যেতে উদ্যত। ইনান মুহূর্তেই তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। ইরা পায়ের গতি শিথিল করল যেন। ড্যাব ড্যাব করে দৃষ্টি ফেলল সামনের যুবকটির দিকে। গেট আউট, কমন সেন্স নেই, বেয়াদব, থাপড়িয়ে দাঁত ফেলে দেব, বের হও। কঠিন কণ্ঠস্বরের তোপে ইরার চোখ ছলছল হয়ে পড়ে। ইনানের আচমকা ধমকে সে হতভম্ব হয়ে পড়ে। এতটা কঠোরতা আশা করেনি সে। ঢোক গিলে মুখ চেপে ধরে বাইরের দিকে ছুটে বেরিয়ে যায়। সে ফুপিয়ে ফুপিয়ে উঠছে। ইরার প্রস্থানের সঙ্গে সঙ্গে ইনান ঠাস করে দরজা লাগিয়ে দেয়। বিকট শব্দে প্রায় কেঁপে ওঠে রুম। জেসমিন রহমান তার রুম থেকে বের হয়ে আসেন। তার চোখ মুখে কিছুটা উদ্বেগ। ইরার ব্যাপারে ইনানের যাচ্ছে তাই ব্যবহার সম্পর্কে খুব করে অবহিত তিনি। কাল বিলম্ব না করে ছেলের রুমের দিকে আসতেই পাশে ছুটে যাওয়া ইরার দিকে দৃষ্টি পড়ে তার। মনীষা বাগান থেকে ছুটে নিজের ঘরে এসে থামে। হৃদয়ের ক্রমাগত অস্থিরতা থামছে না। মনের গহীন থেকে কেমন অপরিচিত একটা রাগ ক্রোধ উথলে উঠতে চাইছে। চোখের সামনে বারবার নওরিনের ঠান্ডা দৃষ্টি মেলা মুখাবয়বটি ভেসে উঠছে। আরহাম তার সাথে এত বাজে আচরণ করল? একসাথে এত বছর কাটিয়েছে তারা। যে পুরুষটিকে দেখার পর সর্বপ্রথম বয়ঃসন্ধিকালের সুপ্ত আকাঙ্ক্ষা দানা বেঁধে উঠেছিল খেয়ালে আবেগে, যার প্রতি একটু আধটু অনুভূতি জমা ছিল, আজ তার কাছ থেকে এতটা রুডলি ট্রিট সে পেল। দাঁতে দাঁত চেপে মনীষা নিজেকে সংবরণ করতে ব্যর্থ হয়। হাতের দিকে তাকায়। আরহামের ঝটকা মেরে সরিয়ে দেওয়ায় কর্মীর কাছে বেশ কিছু অংশ ছিলে গেছে। তার হাঁটুর বয়সী নাক উঁচু একটা মেয়ের জন্য এত বড় অপমানিত হলো সে নিজের ভেতরের অহমিকায় বড্ড লাগে মনীষার। সে নিতান্তই আরহামের সাথে কথা বলার ফাঁকে মজার ছলেই টেবিলে ওপরে আরহামের হাত দুটো চেপে ধরেছিল পালস চেক করার অজুহাতে। আরহাম সেটা বুঝতে পেরে অবশ্য হাত সরিয়ে নিতে যাচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ অযাচিতভাবে মেয়েটির উপস্থিতিতে তার সাথে একটু বেশিই কঠোর আচরণ করে ফেলে আরহাম। মনীষা তীব্র দৃষ্টি মেলে বড় বড় শ্বাস ফেলে। প্রচণ্ড ঈর্ষান্বিত বোধ করে মেয়েটির ওপর। তার সূক্ষ্ম নজরের কথা চিন্তা করে মনীষার গায়ে আগুন জ্বলে ওঠে যেন। রুমের দরজায় শব্দ হয়। সামিনা হক ভেতরে ঢোকেন। তার চোখ দুটো গিয়ে মেয়ের ওপর পড়ে। সামিনা হকের পোশাক আশাকে বোঝা যাচ্ছে তিনি স্কুলের উদ্দেশ্যে তৈরি হয়েছেন। হাতের হ্যান্ডব্যাগটি টেবিলের ওপর শব্দ করে রাখেন। মনীষা তার উপস্থিতি লক্ষ্য করে উঠে কাবার্ড থেকে ড্রেস হাতে নেয়। সামিনা হক মেয়ের ছটফটে ভাবের দিকে তাকিয়ে থাকেন। তার জহুরি দৃষ্টি উপেক্ষা করে মনীষা বাইরের উদ্দেশ্য তৈরি হয়ে নেয়। বের হবে সে। সামিনা হক হতাশার শ্বাস ফেলেন। তোমার আজ বের হওয়া কি খুবই জরুরি? সপ্তাহে কয়বার হ্যাংআউট করতে হয়? আরহাম এসছে, বের হবে ওরা। ওদের সাথে ঘুরে এসো। মন ভালো হবে। মা, ওরা স্বামী স্ত্রী, ওদের মাঝে শুধু শুধু বাদ সাধব কেন আমি? দয়া করে আটকিও না আমায়। আবেদ আঙ্কেল যাচ্ছে, তার উল্টাপাল্টা কথাবার্তা সম্পর্কে জানো তুমি? ওরা এখানটায় নতুন। পাহাড়ি রাস্তায় ড্রাইভিংয়ের ব্যাপার স্যাপার আছে, আর তাছাড়া আশপাশ সম্পর্কে তোমার ভালো ধারণা আছে। আমি চারদিক বিবেচনা করেই কথাগুলো বলছি। মনীষা মুখ শক্ত করে বিছানায় ধপ করে বসে পড়ে। সামিনা হক বড্ড অবাক হন মেয়ের আচরণে। মনি, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? কি হয়েছে কি? নাস্তা রেখে উঠে এসেছ? মনীষা তার রাগ খুব কষ্টে দমন করে। মায়ের দৃষ্টি থেকে আড়াল করে নিজেকে। সামিনা হক এগিয়ে আসতেই মনীষা তড়িঘড়ি করে জবাব দেয়, রেডি হচ্ছি আমি, ক্লাস আছে। সামিনা হকের চেহারা মুহূর্তেই কালো হয়ে যায়। কাল রাতে বলেছ তোমার আজ ছুটি, কি পেয়েছোটা কি? তোমার হুটহাট এমন আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি। মনীষা থামে। সামিনা হক মেয়ের মৌনতায় জবাব দেন, অযথা জোর করছি না, ছুটি কাটাতে পারো না কখনো, এখন ওদের পৌঁছে দিয়ে ভালো না লাগলে না হয় চলে এসো। বাড়ির বর্ধিতাংশে ঠেকানো মেটে রঙের জিপ গাড়িটির নিচে আবেদ থাচি। হাতে বেশ সরঞ্জাম নিয়ে ঠোকাঠুকি করছে। তার কপালে ভাঁজ। বেশ কিছুক্ষণ পরে সে বেরিয়ে আসলো।
তার হাত মুখে কালি ময়লা দিয়ে ভর্তি। টিলাটার পাশে বসানো ছোট্ট টিউবওয়েলের কাছে গেল সে। খানিক বাদেই ফিরে এলো একদম ঝকঝকে অবস্থায়। এগিয়ে এসে প্রায় লাফ দিয়েই জিপের ড্রাইভিং সিটে বসে পড়ল। গুনগুন করতে করতে পরপর বেশ কয়েকবার হর্ন বাজালো আবেদ থাচি। নওরিন রুমের বাইরে থেকে সামিনা হকের গলার স্বর শুনতে পেল। মিন্ট গ্রিন রঙের লম্বা কার্ডিগান স্কার্ট পরিহিত সে। স্বর্ণাভ দেহের ওপরে রংটা গোলাপের পাতার মতো দেখাচ্ছে। গলায় ম্যাচো স্কার্ফটা ক্রমাগত এদিক ওদিক দোলাদুলিতে একপাশে অসম হয়ে পড়ে আছে। তার ব্যস্ত হাত দুটো স্নিকার্সের ফিতা বাঁধতে ব্যস্ত। ডান পায়েরটা কোনোমতে লাগিয়ে বাম পায়ের ফিতা দুটো হাতে ধরতেই বারবার ফসকে যাচ্ছে। নওরিন মুখ তুলে ডান হাতের তর্জনীর দিকে দৃষ্টি ফেলে। কিছুক্ষণ আগে পাওয়া চোটে মৃদু রক্ত জমাট বেঁধে উঠেছে। প্রথমে কিছু মনে না হলেও এখন বেশ ব্যথা অনুভূত হচ্ছে আহত স্থানে। নওরিন বিরস মুখে সোজা হয়ে বসে। ভীষণ রাগ লাগছে। কোথায় যাবে সে কিচ্ছু জানে না সে। নিচে বাগান থেকে আসার পর শরীরটা কেমন অসাড় লাগছে তার। হৃদয়ের মাঝে উদ্বেলিত এক অপরিচিত শঙ্কা কেমন সারা দেহমন আচ্ছন্ন করে ফেলছে। ঠোঁট দুটো চেপে অদ্ভুত অজানা অনুভূতি সামাল দিতে চায় নওরিন। অনুভব করে ভেতরের সত্তা তাকে কোনোমতেই স্থির হতে দিচ্ছে না। দরজায় খট করে শব্দ হলো যেন। পেছনে না তাকিয়েই বুটের দৃঢ় পদশব্দে সে বুঝতে পারল আরহাম প্রবেশ করেছে। নওরিন বিরক্ত চোখে নিজের পায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আরহাম রুমে প্রবেশ করে এগিয়ে ডেস্কে রাখা ওয়াচটা হাতে তুলে নেয়। ঘাড় উঁচু করে ওয়াচের বেল্ট বাঁধতে বাঁধতে কিঞ্চিত দৃষ্টি ফেলল বিতৃষ্ণ মুখে বসা নওরিনের দিকে। ভ্রু দুটো কুঞ্চিত হলো তার। বাইরের হর্ন দ্রুততর হচ্ছে। আরহাম ঘুরে বুটের দৃঢ় শব্দ তুলে নওরিনের দিকে এগোলো। পকেটে গোজা হাত দুটো বেরিয়ে এসেছে। টার্টলনেক শার্টের ওপর জড়ানো ডার্ক ব্রাউন ব্লেজার আটসাট সুঠাম দেহের দৃঢ়তা বাড়িয়ে দিয়েছে। ওপাশের তরুণীটির অসংলগ্নতা ভীষণভাবে চোখে পড়ছে তার। বলতে গেলে সকাল থেকে নওরিনের অযথা এড়িয়ে যাওয়া কোনোভাবেই বোধগম্য হচ্ছে না। আরহাম বাঁকা চোখে তার মুভমেন্ট লক্ষ্য করে বিচলিত হয়ে ওঠে। নওরিনের এরূপ শীতল দৃষ্টিতে আরহাম হৃদয়ের অভ্যন্তর থেকে অসম উষ্ণতা অনুভব করে মরিয়া হয়ে ওঠে। কঠিন বাধ্য শাসনে বাধা মন অশান্ত হয়ে পড়ে। প্রিয়তমার এমন অপ্রত্যাশিত আচরণ তার একরোখা জেদি মন মানতে নারাজ। ধীর পায়ে এগিয়ে নওরিনের মুখোমুখি পৌঁছে তার কোলের মধ্যে গুটিয়ে রাখা হাতের দিকে দৃষ্টি ফেলল আরহাম। হঠাৎ তার শান্ত মুখাবয়ব কিছুটা পরিবর্তিত হয়ে উঠল। নওরিন চুপ করে আছে। আরহাম তড়িৎ গতিতে তার গুটানো হাতটা টেনে ধরতেই নওরিন চোখ খিচে ব্যথায় ককিয়ে ওঠে। আরহাম থমকে যায়, তার ব্যথাতুর মুখশ্রী পরক করে। কখন হলো এটা? কিভাবে ব্যথা পেয়েছ? নওরিন ব্লিডিং হচ্ছে। নওরিন আরহামের বিচলিত দৃষ্টির একের পর এক ধমকে ওঠা প্রশ্নে ঢোক গিলে। আরহাম তার জবাবের অপেক্ষা না করে তার হাত দুটো ধরে চোখের সামনে এনে পুনরায় দ্রুত কণ্ঠে বলে ওঠে, আমাকে জানাওনি কেন? একটুখানি লেগেছে ডোর লক করতে গিয়ে। ঠিক হয়ে যাবে। নওরিন কণ্ঠ স্বাভাবিক করে জবাব দিয়ে আরহামের মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে উদ্যত হয়। আরহাম তার অস্থির দৃষ্টির পানে চেয়ে হাতটা শক্ত করে ধরে থাকে। তার অস্থির চেহারা শান্ত হয়ে এসেছে। ডোন্ট মুভ। শীতল কণ্ঠে আদেশ ছুড়ে আরহাম নওরিনের সামনে হাঁটু গেড়ে বসে। বাম পায়ের আধখোলা স্নিকার্সের উপরের অংশের ফিতা দুহাতে ধরে চোখের পলকে পেঁচিয়ে বেঁধে দেয় সে। নওরিন কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় আরহামের মুহূর্তের মাঝে করা কাজে। কিছু বলতে গিয়ে থেমে যায় সে। আরহাম উঠে দাঁড়ায়। ফার্স্ট এইডের বক্স কোন লাগেজে? নওরিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বেডের পাশে ডেস্কের দিকে এগিয়ে যায়। আমি পারবো। আরহাম তার স্পষ্ট অভিব্যক্তিতে চোয়াল শক্ত করে। এক কথা রিপিট করতে পছন্দ করি না। নওরিনের চলন্ত পা জোড়া থেমে যায়। হাতে ধরা এইড বক্স সেভাবেই রেখে আরহামের তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টিতে চোখ রাখে। সেই দৃষ্টির প্রখরতায় নওরিনের চোখের কোনা কিছুটা কেঁপে ওঠে। পরমুহূর্তেই নিজেকে সামলে নেয়। শান্ত হন, ডক্টর মনীষা মেহনাজকে ডাকতে হবে না, তার ট্রিটমেন্টের প্রয়োজন হবে এমন আঘাত লাগেনি ক্যাপ্টেন। ইলোরার হাতে ছোট ঝুড়ি। ঝুড়ি ভর্তি মটরশুঁটি, গম, ভুট্টা আরও বিভিন্ন মিশালি খাদ্যদ্রব্য। ছাদের ওপরে চঞ্চল পায়রাগুলো পাল্লা দিয়ে বাকুম বাকুম স্বরে ছিটিয়ে দেওয়া দানাগুলো ঠোকরাচ্ছে। মাঝে মাঝে একের পর খেয়ালে খুশিতে মারামারিও বাঁধিয়ে ফেলছে। ইলোরা সেদিকে তাকিয়ে ঝুড়ি থেকে আরও কয়েক মুঠ দানা পায়রাগুলোর উদ্দেশ্যে সামনে ছিটিয়ে দিল। তার উচ্ছ্বসিত দৃষ্টি ধবধবে পায়রাগুলোর ওপর নিবন্ধ। সে ভার্সিটিতে যায়নি আজ। অবেলায় ঘুম থেকে উঠেছে। বন্ধুমহলের ক্রমাগত ফোনকলের দরুন মুখ ভার করে এক প্রকার বাধ্য হয়েই ফোনে এরোপ্লেন মোড অন করে রেখেছে। কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার। হৃদিতার ছোট বোনের আজকে জন্মদিন। সন্ধ্যায় তাদের বাসায় তাদের ফ্রেন্ড সার্কেলের সকলের আমন্ত্রণ। হৃদিতাকে শেষ পর্যন্ত অনেক কষ্টে মানিয়েছে ইলোরা। সে কোথাও যাবে না। কেমন বিতৃষ্ণা লাগে আজকাল। অকারণেই খেয়ালে নিভৃতে নিষিদ্ধ জিনিসের প্রতি অসীম আকাঙ্ক্ষা অনুভব করে ছটফট লাগে তার। ইনান অসভ্য ছেলেটার অনুপস্থিতি বেশ ভোগায় তাকে।
হুট করে তার কথা মাথায় আসতেই মুহূর্তেই চোখ মুখে রাগ চলে আসে। ইলোরা অদূরে তাকিয়ে রাগ সংবরণ করার চেষ্টা করে। অসভ্য ছেলেটার খুব দেমাগ বেড়েছে। তার ভাবের চোটে এখন আকাশ পাতাল ও অস্থির। অহংকারে যেন মাটিতে পা পড়ে না। ইলোরা আনমনে অদূরে কটমট করে তাকায়। ছেলেটার সামনে গিয়ে তার সমস্ত অহংকার দেমাগ গুড়িয়ে দেবে সে। সময়ের অপেক্ষা। কি পেয়েছে সে? দুদিন পর পর ভূতের মতো হাজির হয়ে অদ্ভুত সব আবেগ আবদার কি ইলোরা এত সহজে মেনে নেবে? কোশ্চিনকালেও না। পেছনে খসখস আওয়াজ শুনে ইলোরা মাথা ঘুরিয়ে তাকায়। অ্যাডমিরাল মোস্তফা কামাল এগিয়ে আসছেন। তার গায়ে নর্মাল ড্রেস। রেঞ্জ থেকে ফিরেছেন তিনি। ইলোরা চোখমুখ স্বাভাবিক করে চুপচাপ দাঁড়িয়ে থাকে পায়রাগুলোর দিকে। মোস্তফা কামাল খোকখোক করে কেশে মেয়ের দৃষ্টি আকর্ষণ করে পাশের চেয়ারে বসলেন। ইলোরা বাবার দিকে তাকিয়ে হাতের ঝুড়ি থেকে আরও এক মুঠো খাবার পায়রাগুলোর উদ্দেশ্যে ছুড়ে দিয়ে সহসা বলে উঠল, পাপা আজ দ্রুত ফিরেছ। আহা কি বলছোটা কি মা? সারাদিন রুমে শুয়ে বসে থেকে এত বেখেয়ালি হয়ে গেছো, আজ তো দেরি করে ফিরলাম। ইলোরা বাবার অস্থির কণ্ঠের প্রত্যুত্তরে হাসার চেষ্টা করে। বাসায় সত্যিই আর ভালো লাগছে না পাপা। কোথায় যাবে এখন? তোমার ফুপি কানাডা থেকে ফেরেনি এখনো, আমি একা ছাড়ছি না তোমায়। পাপা প্লিজ, যথেষ্ট বড় হয়েছি কিন্তু আমি। ইলোরার শেষ কথা খানিকটা করুণ শোনায়। মোস্তফা কামাল নরম চোখে তাকান। আমার কাছে তুমি ঠিক ছোট্ট মেয়েটি আছো আম্মা, ফুপি আসুক কয়েকদিনের মধ্যেই ফিরবে। কথা হয়েছে আমার। আই ক্যান্ট কমফোর্ট উইথ ইউর সিস্টার পাপা, সে অতিরিক্ত বদমেজাজি। এভাবে কেউ বলে, তুমি ঠিক তোমার ফুপির মতোই হয়েছ মাই প্রিন্সেস। ইলোরা দাঁত বের হেসে করে মোস্তফা কামালের কাঁধে ছোট করে ঘুষি দেয়। তার হাসির চোটে ছোট ছোট লালচে চুলগুলো এলোমেলো হয়ে চোখ মুখে এসে পড়ে। শিট পাপা, ইউ মেইড মি ক্লাউন, খুব পচা তুমি। মোস্তফা কামাল মেয়ের আহ্লাদে হো হো করে হেসে ওঠেন। ইলোরার মাথায় হাত বুলিয়ে জবাব দেন, না না, আমার মেয়ে মোটেই বদমেজাজি নয়। তাহলে কি? বলো। আমার ইলোরা তো একদম শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে। ইলোরা হাতের ঝুড়িটা নিচে রেখে পেছনে থেকে বাবার গলা জড়িয়ে ধরে ওঠে। মোস্তফা কামাল তার ছেলেমানুষি দেখে আরেক দফা শব্দ করে হাসলেন। ইলোরা গদগদ কণ্ঠে বলে উঠল, পাপা ওই অসভ্য ছেলে এটা বোঝেই না। রুমের বাইরে থেকে ছোট ছোট বাচ্চাদের হট্টগোলের শব্দ ভেসে আসছে। একনাগাড়ে চিৎকার চেঁচামেচির পর্যায়ে এবার ভ্যাভ্যা করে কান্নার আওয়াজে আশপাশটা আরও সরব হয়ে উঠল। সুলতানা এবার ছেলে দুটোর দিকে বিষদৃষ্টি নিক্ষেপ করলেন। বুড়ো দামড়া পিঠাপিঠি ছেলে দুটোর প্রতি অসম্ভব অস্থির তিনি। এবার বেশ জোরেশোরেই ধমক লাগিয়ে দিলেন, সামান্য বিষয় নিয়ে মারামারি করছো, ভদ্রতা নেই? শান্ত হয়ে বসো। আমায় রাগিয়ে দিও না মিম জিম। জেসমিন রহমান ননদের উদ্দেশ্য ধমকে উঠলেন, সুলতানা সারাদিন বোকো ছেলে দুটোকে একটু লাফালাফি করুক না। বাসায় তো সারাদিন বদ্ধ হয়ে থাকে। না ভাবি বড় হচ্ছে, 7-এ উঠবে এবার। এখন এসে এমন আহ্লাদ মানা যায় বলেন? সব জায়গায় গিয়ে এরকম করবে? আমি অতিষ্ঠ। আরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমার ইনানও ছোটবেলায় এমন চঞ্চল ছিল, এখন তাকে শত ডেকেও দুটো মানুষের সামনে আনা যায় না। ইরা এই অবেলায় ঘুমোচ্ছে, ওঠেনি এখনো? বলল মাথা ব্যথা করছে। চোখ মুখ ফোলা দেখে আর কিছু বলিনি। উঠেছে মনে হয়। তোমার এই নকশিটা কোত্থেকে আনিয়েছ ভাবি? ইনান কপালে ভাঁজ ফেলে উঠে দাঁড়ায়। এত চিৎকার চেঁচামেচিতে অসহ্য লাগছে তার। মনেমনে বিড়বিড় করে গালি দিয়ে আধশোয়া ডিভান থেকে উঠে দাঁড়ালো। মাথায় তোয়ালে ঘষতে ঘষতে ফোনের স্ক্রিনের দিকে নজর দিল সে। আনএভেইলেবল। ভ্রু কুচকে ফোনটা আক্রোশে ছোড়ার তীব্র ইচ্ছা দমন করল। দ্রুত ড্রয়ার খুলে বিভিন্ন বাক্স এলোমেলো করল সে। বাসায় আসার পর থেকেই মেজাজটা তুঙ্গে চড়ে আছে। মায়ের সাথে নিরিবিলিতে কিছু বলারও স্পেস পাচ্ছে না। ড্রয়ার হাতড়িয়ে চকচকে ছোট ক্লিপটার ভেতর থেকে নতুন সিম কার্ডটা বের করল সে। দ্রুত হাতে ফোনে সেট আপ করে অন করল। ভেরিফিকেশন শেষ করে কললিস্টে সর্বপ্রথম নম্বরটায় ডায়াল করে দীর্ঘশ্বাস ফেলল ইনান। ফ্লোরে থাকা পা দুটো অস্থির চিত্তে নাড়িয়ে যাচ্ছ। 1, 2, 3। চোখ ছোট করে ওপাশ থেকে কলটা রিসিভড হওয়ার প্রমোদ গুনল সে। লাইন বিচ্ছিন্ন হওয়ার ঠিক শেষ মুহূর্তে কলটা রিসিভ হলো। এতক্ষণ সাবধানে আটকে রাখা শ্বাস ফেলল ইনান। ফোনের অপর প্রান্ত থেকে মেয়েলি চিকন গলা ভেসে আসছে। কে? হ্যালো? ইনান ঠোঁট দুটো কামড়ে নিঃশব্দে পরের কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগল। ওপাশের মেয়েটি বোধ হয় এবার খানিকটা ভ্রু কুঁচকে উঠল। ইনান দৃষ্টি জোড়া সামনে নিয়ে কল্পনা করার চেষ্টা করল তার বিরক্তিতে নাক চোখ কুচকানো মুখখানা। আশ্চর্য তো, কথা বলছেন না বোবা নাকি? হু আর ইউ? এই নম্বর পেয়েছেন কোথায়? ইনান সময় নিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠা শব্দগুলো ধৈর্য সহকারে শ্রবণ করে। আমার নম্বর ব্লক করার সাহস কে দিয়েছে? আমার যে নতুন সিম কার্ডগুলো কেনা লাগে সেই পয়সাগুলো তোমার বাবা দেয়। না। ইলোরা বিরক্তি নিয়ে লাইনটি কেটে দিতে নিতেই ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে থেমে গেল।
বিরক্তিমাখা মুখটা পরিবর্তিত হয়ে একবার কিছুটা উজ্জ্বল হতে গিয়ে নিভে গেল যেন। বাতাসের তোড়ে জ্বলজ্বলে নিভু নিভু প্রদীপ যেমন করে নিভে যায়। অপরিচিত একটা অভিমান মাথাচাড়া দিয়ে উঠতে লাগল। তবে পরক্ষণেই তার রুক্ষ মূর্তির নিদারুণ বালখিল্যতায় অবশ্য অভিমানটুকু টিকল না। তোমার 14 গোষ্ঠীকে ব্লক করব আমি ফাইয়াজ ইনান। তবুও তোমার কাছে বিন্দুমাত্রও কৈফিয়ত দেব না। নিজেকে কি মনে করো? তুমি তো জানোই তোমার জামাই মনে করি। এরপরেও শুনতে চাচ্ছ? এত শখ আমার কাছে থেকে রোমান্টিক কথাবার্তা শোনার? সব সময় শুনতে ইচ্ছে করে? ইনানের হালকা গলার প্রত্যুত্তরে তার কান দুটো ঝা ঝা করে ওঠে। নাক কুঁচকে মুখ বুজে থাকে ইলোরা। শত চেষ্টা করেও মন থেকে উঠে আসা গালিগুলো রোধ করতে পারে না সে। কিছু বলবে না মনস্থির করা মাত্রই আবার ফোনের ওপ্রান্ত থেকে ইনানের গলা ভেসে আসে। ঝগড়াটা স্থগিত করো কিছুক্ষণের জন্য। অসভ্যর অসভ্য নিজে পরিশুদ্ধ হও, আমাকে জ্ঞান দিতে হবে না, তোমার জ্ঞান ছাড়া আমি শ্বাস আটকে মারা যাচ্ছি না। ইনান ধৈর্য ধরে ইলোরার কথা শেষ হওয়ার অপেক্ষা করে। সে থামতেই ইনান কিছু একটা ভেবে চুপ থাকে। ফোনের উভয় পাশে নেমে আসা নীরবতায় ইলোরা চোখ সরু করে থাকে। ইনানের কথা শোনা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা ঝেড়ে ইলোরা শুনতে পায় ইনানের গাঢ় গলার কণ্ঠস্বর। ইলোরা? হঠাৎ করেই স্বর পরিবর্তন করায় সে কিছুটা হতচকিত হয়ে পড়ে। কিছুটা খটকাও লাগে। তবে প্রত্যুত্তরে তেরছা কথা বলার সাহস হয়ে ওঠে না। ইলোরা ধীর কণ্ঠে জবাব দেয়। শুনতে পাচ্ছি। সারপ্রাইজ আছে একটা। ইলোরার এক মুহূর্তের জন্য মনে হয় ভুল শুনেছে সে। চিকন ভ্রু দুটোর ভাঁজ দীর্ঘ করে তৎক্ষণাৎ জবাব দিয়ে ওঠে। কি সারপ্রাইজ? নওরিনের তির্যক প্রত্যুত্তরে আরহামের মুষ্টিবদ্ধ হাত শিথিল হয়। তার নিরেট সরল মুখশ্রীর আড়ালে গাঢ় অভিমানী দৃষ্টি পড়ে ফেলে সে। সকাল থেকে নওরিনের গা ছাড়া আচরণের মানে স্পষ্টত হয়ে ধরা দেয়। এতক্ষণ ধরে মনের ওপর অত্যাচার করা মানবীটির মনের গহীন থেকে উঠে আসা অনুযোগে সে দারুণ দগ্ধ হয়। স্বচ্ছ টলটলে মুখটার দিকে তাকিয়ে নিঃশব্দে এগোয় আরহাম। নিকটবর্তী হয় তার। মুহূর্তেই হাত বাড়িয়ে নওরিনের হাতে ধরা 8 বক্স টেনে খুলে অ্যান্টিসেপটিক স্কচ বের করে ডান হাতটা সযত্নে তুলে নিল নিজের কাছে। লাল হয়ে আসা আঙ্গুলের ডগায় মৃদু স্পর্শ করে আরহাম। নওরিনের মুখ উল্টো দিকে ঘোরানো। আরহাম তার আঙ্গুলে খুব সাবধানে ব্যান্ডেজ স্কচটা লাগিয়ে দিল। নওরিনের অভিব্যক্তিহীন মুখাবয়ব দেখে তীক্ষ্ণ দৃষ্টিজোড়ার প্রখরতা যেন বাড়ল। এমন তেজস্বী রূপবিহীন খুবই বেমানান লাগে কি পিট আপ, তবে হাতটা সাবধানে। হ্যাঁ, মজা করছেন মনে হচ্ছে। বাহ্যিক দৃষ্টিতে মোটেই সেরকম লাগছে না। আমি তো বাহ্যিক দৃষ্টিতে দেখতে বলিনি, অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে কি খুবই সমস্যা? নওরিন আরহামের থমথমে মুখ দেখে চুপ করে যায়। গোল গোল ভরার চাহনি সরিয়ে নেয় তার ওপর থেকে। বাইরে থেকে জিপের হর্নের সাথে এবার সামিনা হকের গলাও ভেসে আসছে। তাদের বের হওয়ার জন্য তাড়া দিচ্ছেন তিনি। নওরিনের হাত ধরে রাখা অবস্থায় হ্যাচকা টানে নিজের দিকে টেনে নেয় আরহাম। তার দৃষ্টি এলোমেলো হয়ে ওঠে। এখানে আসার পর থেকে আমি পূর্বের এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছি না তোমার মাঝে। আর ইউ স্ক্রিমিং নওরিন? নওরিন টলে যাওয়া পা দুটো আরহামের কনুই আঁকড়ে ধরে সামলে নেয়। চিরল বাঁকা ভ্রুজোড়া কুঞ্চিত হয়ে এসেছে। দৃষ্টিজোড়া উদ্ভ্রান্ত। আমি বাসায় থাকব। ভালো লাগছে না আমার ডাহ মনীষা, উনারা হয়তো অপেক্ষা করছেন আপনার জন্য, সমস্যা নেই। নওরিনের মিহি স্বরে বলা কথাগুলো শেষ না হতেই আরহামের প্রশস্ত কপালের ভাঁজ দীর্ঘ হল। তার কথার আড়ালের স্পষ্ট অনুযোগটুকু যে আরহামের দিকেই অবলীলায় ছুড়ে দেওয়া তা সে স্পষ্টত বুঝতে পারল। আরহামের থমথমে মুখ থেকে গাম্ভীর্যতা সরে গিয়ে অস্বাভাবিক শান্ত প্রতিরূপ এসে বসে। নীরব দৃষ্টি বিনিময় শেষে ছটফটে তরুণীটির মুখপান থেকে দৃষ্টি সরিয়ে চওড়া হাত দুটো নওরিনের কোমরের পেছনে নিয়ে মুহূর্তেই পাতলা দেহটাকে জড়িয়ে অবলীলায় কোলে তুলে নিল আরহাম। খেয়ালের বশে অন্যদিকে দৃষ্টি ফেরাতেই নওরিন বিমূঢ় হয়ে অনুভব করল তার পা জোড়া আর ফ্লোরে নেই। নওরিন ভয় কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিৎকার করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলল যেন। সামনের নির্বিকার পুরুষটির বাহুডোরে আবদ্ধ তার গোটা দেহ। সুদৃঢ় বুকের কাছটায় ঠিক তার মাথাটি ঠেকেছে। আপনি আপনি কি করছেন? কি করছেন এটা আপনি? নওরিন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আরহামের ব্লেজার খামচে ধরে। ভয়ার্ত দৃষ্টিতে তাকায় ঘাড় উঁচু করে সামনে তাকিয়ে থাকা ভাবলেশীন মুখের দিকে। তার কণ্ঠে সমস্ত অস্থিরতা চঞ্চলতা ঢেলে পড়ছে। বাইরে সবাই। কি করছেন এসব? আরহাম প্লিজ, নামান আমাকে। আরহাম চুপচাপ কোনোদিকে দৃষ্টিপাত না করে বুটের দৃঢ় শব্দ তুলে রুম থেকে বেরিয়ে সিঁড়ির মুখে এসে পৌঁছে। তার গায়ে ব্লেজারের নিচে আটসাট শার্ট নওরিনের খামচাখামুচিতে অসম হয়ে এসেছে। বুকে ক্রমাগত আনাড়ি হাতের এলোমেলো স্পর্শ এসে লাগছে। অসহিষ্ণু তরুণীরা মুখ পানে এ যাত্রায় খানিক ফিরে তাকায় আরহাম। নওরিনের বিস্ময়বিভূত নেত্রযুগলে আবদ্ধ হয় তার ধীরস্থির মৌন চোখজোড়া। একদম স্টপ, বিয়ে করা বউ কোলে নিয়েছি। আপনি বাচ্চামো করছেন প্লিজ। আমি। সবাই আছে ওই তো। আপনি।
তোমার জেলাসি আমি উপভোগ করি নৌরিন, তবে তোমার জেলাসির ধরনটা ভীষণ বাজে। বিয়ে হয়েছে তোমার, অনেক কিছু শিখতে হবে। এতটা ওল্ড স্টাইল থিঙ্কওভার আমার বউয়ের শিট। আরহামের মাথা দুলিয়ে বলা শীতল কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই নওরিনের শরীর শিউরে উঠল। অনুভব করে তার হৃৎপিণ্ড ধুকপুক অস্বাভাবিকভাবে কমে আসছে। মাথাটা কিঞ্চিত ঘোরানোর চেষ্টা করে, উদ্বিগ্ন দৃষ্টি মেলে সে। সামনে কাউকে দেখা যাচ্ছে না। বাড়ির বাইরের ফটক থেকে সম্মিলিত কণ্ঠস্বর ভেসে আসছে। চেহারা এবার কিছুটা কাদো কাদো হয়ে পড়ে তার। উনারা দেখবেন আমি লজ্জায় মরে যাব। আপনি ভীষণ বাজে ক্যাপ্টেন, প্লিজ নামান। কাঁদে না গুড গার্ল, তোমার না ট্রিটমেন্ট লাগবে? আমি যথেষ্ট নই বলে মনে করো? কোনো ট্রিটমেন্ট চাই না, আমার ছেলেমানুষি করবেন না একদম। আমি কিন্তু আরহামের তরল গলায় বলে ওঠা কথা শেষ হতেই তারা বাগানের দিকে এসে পৌঁছল। নওরিন পা দুটো ছোড়াছুড়ি এখনো থামায়নি। আরহামের শান্ত নির্মল মুখশ্রীতে খানিক বাঁকা হাসির রেশ ফুটে উঠেছে। বড় টিলাটার কাছে জিপ গাড়িটা থেমে আছে। ড্রাইভিং সিটে বসা আবেদ থাচিকে দেখা যায়। তার হাতে মাঝারি মতো কালো রঙের দূরবীন। দুহাত দিয়ে সে গলায় ঝুলানো দূরবীনটা চোখে লাগিয়ে উল্টো ঘুরে বাড়ির শেষ সীমানায় দাঁড়ানো বিশাল অশ্বত্থ গাছটার দিকে মুখ করে আছে। জিপের পেছনের একেবারে শেষ সিটটায় গোলাপি রঙের কুর্তি পরিহিত নারীমূর্তির প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার হাতটা সম্ভবত কানের কাছে ধরা। ফোনে কথা বলতে ব্যস্ত অনুমান করা যায়। আবেদ থাচি চোখ বাইনোকুলারে রাখা অবস্থায় পাশে মনীষার উদ্দেশ্যে অসমাপ্ত কথাটা পুনরায় বলে উঠল। মনি, সামিনা ম্যাডামকে বারবার করে বলেছি গাছটার ডালগুলো ছেটে দিতে, দরকার পড়লে আমি আরও দুজন মানুষ জোগাড় করে দেব, কিন্তু তোমার মা কথাটা গুরুত্বই দেন না। কাঙ্গালের কথা বাসি হলে ফলে, বুঝেছ? দেখবে কয়েকদিন পর আবার সেই জিনের উৎপাত শুরু হয়েছে। আমি বাপু আর আসছি না, শুনে রাখো। কটা বাজে তুমি আসো আবেদ চাচা? তোমার বেতন এমনি এমনি কমায়নি আম্মা, আজকেও দেরি করেছ। বাগানে পানি দাওনি? মনীষা কান থেকে ফোন নামিয়ে বিরক্ত চোখে তার দিকে চেয়ে ফতাফত জবাব দিল। আহা, আজ তো তোমাদের কুটুমেরই খোঁজ নেই, তারা কি আসবে না? গাড়ি ঘুরিয়ে চলে গেলাম মনি, জুম খেতে ভাড়া আছে আমার, থাকো তোমরা। আবেদ থাচির একনাগারে বলা কথাগুলো উপেক্ষা করে মনীষা ভ্রুকুচকে পেছনের কোলাহলের উৎস অনুসরণ করে তাকালো। অভাবনীয় দৃশ্যে তার চোখজোড়া ছানাবড়া হয়ে উঠল। অবলোকন করল সুদৃঢ় পদক্ষেপে এগিয়ে আসা পুরুষটির কোলে ছটফটর্ত সবুজ কার্ডিগান স্কার্ট পরিহিত একটি মেয়ে। চোখ দুটো সরু করে সেদিকে তাকাতেই স্পষ্টত হলো দৃশ্যটি। হাস্যোজ্জ্বল মুখে আরহাম বুকে জড়ানো মেয়েটির উদ্দেশ্য হেসে কিছু একটা বলছে। তার মনের ভ্রম নয়, মনের পুরনো সুপ্ত ঈর্ষাটা যেন দলামোচা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে মনীষার। আবেদ থাচি জবাব না পেয়ে বাইনোকুলার সহ মাথা ঘুরিয়ে মনীষার দিকে তাকায়। স্যারেরা কি আসছেন? মনীষা সামনে দৃষ্টি রেখেই আনমনে ঘোরে আবেদ থাচির উদ্দেশ্যে জবাব দিল। ওই যে। আবেদ থাচি তার দৃষ্টি অনুসরণ করে তাকালো সেদিকে। তার বিরস মুখখানা ধীরে ধীরে উচ্ছলতায় ছেয়ে গেল। বাইনোকুলারের চাবি ঘুরিয়ে আরও এগিয়ে নিয়ে সে বলল, এত পুরাই নায়ক নায়িকা মনি, বাহ, মনে হচ্ছে সত্যিকারের সিনেমা দেখছি। মনি দেখো দেখো কি কাণ্ড, আমি স্যারদের প্রথম দিন দেখেই বুঝেছিলাম এরা একেবারে শাহরুখ কাজল জুটি। আহা স্যার, আসুন আসুন, আপনাদের শুটিং পুরোটা শেষ করতে করতে আসুন। আমি অপেক্ষা করছি, কোনো সিন বাদ দিবেন না স্যার। আমি আপনাদের এক বিশাল বড় ভক্ত। কানে মানুষের উচ্চস্বরে কথা বলার আওয়াজ ভেসে আসতেই তখন নওরিন হাত পা নাড়ানো বন্ধ করে নিঃশ্বাস আটকে আরহামের বুকে লেপ্টে রইল। তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে এসেছে। আরহামের মুখ স্বাভাবিক, যেন ব্যাপারটা নিত্যনৈমিত্তিক ঘটনা তার কাছে। কোনোদিকে থোড়াই কেয়ার করার বিন্দুমাত্র সময় নেই তার। নওরিনের রাগান্বিত নিস্তব্ধ চেহারার দিকে একবার তাকালো সে। পাতলা চিকন গাল দুটো লাল টকটকে হয়ে উঠেছে, নাকের পাটা ফুলে আছে। তেরছা হরিণ শাবকের মতো চোখ দুটোতে তীব্র দৃষ্টি। আরহাম ঠোঁটজোড়া বাঁকিয়ে নিঃশব্দে হাসে। জিপগাড়ির সম্মুখে পৌঁছে আবেদ থাচি চোখ থেকে বাইনোকুলার নামিয়ে তাদের দিকে দাঁত বের করে তাকিয়ে আছে। মনীষার ও হতবাক দৃষ্টি তাদের ওপর নিবন্ধ। স্বাগতম নবদম্পতিকে, আপনাদের পথচলা সুগম হোক। জীবনে পাহাড়ি রাস্তার মতো বিপজ্জনক বাঁকগুলো আপনারা একসাথে কাটিয়ে উঠুন। নতুন জীবনে পদার্পণে আপনাদের এমন ভালোবাসা অটুট থাকুক। আমিন আমিন। পাজাকোলে আবদ্ধ নওরিনকে জিপের দেড় গোড়ায় নামিয়ে শক্ত হাতে লাগানো গাড়ির দরজা সশব্দে খুলতে খুলতে আরহাম বিগলিত কণ্ঠে আবেদ থাচির প্রত্যুত্তরে বলল আমিন। নওরিন পাশে বসা মনীষার দিকে মুখ তুলে তাকাতে পারছে না, বড্ড অপ্রস্তুত লাগছে এরকম পরিস্থিতিতে। হাত পা সংকুচিত হয়ে এসেছে। আরহাম জিপের দরজা খুলে ঘুরে তাকিয়ে নওরিনের দিকে আদেশ ছুড়ল, ম্যাডাম প্লিজ বি সিটেড। কথা বাড়ানোর মতো বোকামি করার বিন্দুমাত্র সাহস করল না। ঝটপট মাথা নিচু করে জিপের ভেতরে গিয়ে বসল নওরিন। পেছনে সিটে মনীষা উপবিষ্ট। সে এবার মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। অপেক্ষা করছিলাম তোমার জন্য। নওরিন গাড়িতে ওঠার পরপরই পাশে আরহাম দৃঢ় পদক্ষেপে উঠে বসল। জিপের দরজাটা সশব্দে বন্ধ করল। ইতোমধ্যে আবেদ থাচি গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে। ঘোর ঘোর শব্দে লাফিয়ে জিপটি চলতে শুরু করল।
নওরিন মনীষার সহাস্যে বলা কথায় নিজেকে স্বাভাবিক করে নিয়ে কিছুক্ষণ পর ঠোঁট দুটোয় সমান্তরালে হেসে জবাব দিল, শুধু আমার জন্য অপেক্ষা করছিলেন আপু? মনীষা নওরিনের প্রত্যুত্তরে অপ্রস্তুত হয়ে উঠল। কৃত্রিম হাসি কিছুটা স্তিমিত হয়ে এলো। আঁকাবাঁকা পাহাড়ি পথ, রাস্তার দুধারে মাঝারি আকারের পাইন গাছগুলো দাঁড়ানো। জিপ কিছুক্ষণ পরপর ঝাঁকুনি দিয়ে উঠে আবার মসৃণ ঢালে এসে টাল সামলে নিচ্ছে। বলা যায় আবেদ থাচির বেশ ভালো ড্রাইভিং দক্ষতা আছে। তার পরনের প্রিন্টের ফতুয়ার গলার কাছে কালো সানগ্লাস ঝোলানো। গাড়ির দুলুনির সাথে সাথে সেটাও একটু পরপর দুলে উঠছে। তার একটানা বকবক এবার খানিকটা থেমে এসেছে। মোটামুটি নীরবতা বিরাজ করছে গাড়ির মধ্যে। নওরিনের ঠিক ডানপাশে মনীষা বসেছে। তার অপ্রস্তুত মুখখানা স্বাভাবিক হয়ে এসেছে। উৎসাহ ভরেই জানালার বাইরে নিবন্ধ তার চোখজোড়া। কানে হেডফোন গুজে সমস্ত মনোযোগ বাইরে দেওয়ার প্রচেষ্টা তার। নওরিন সেদিকে একবার তাকিয়ে দৃষ্টি নিজের দিকে ফিরিয়ে এনে চুপচাপ বসে থাকে। বাম পাশে ঘাড় উঁচু করে বসা যুবকটির দিকে ভুলেও তাকানোর মতো সাহস করল না। মাথাটা উঁচু করে খানিকটা বাইরের দিকে তাকানোর চেষ্টা করল। মাঝখানে বসায় তেমন সুবিধা করতে পারছে না। নাক দুটোর পাটা পূর্বের ন্যায় ফুলিয়ে সেভাবেই রইল সে। আবেদ থাচির কণ্ঠস্বর ভেসে আসলো আবার, ক্যাম্প করে এক রাত থেকে গেলে পার্বত্য এলাকার আসল মজাটা বুঝবেন স্যার। এখানে যারা আসে বেশিরভাগ তাদের হাতে এজন্য আলাদা সময় নিয়ে আসে। তবুও দেখেন চেষ্টা করতে ক্ষতি কি? রিস্ক নিতে কোনো ক্ষতি নেই, কথাটা এমন হয়ে গেল না? আবেদ থাচি মুখের ওপর দেওয়া আরহামের জবাবে থম মেরে গেল কিছুটা। পরক্ষণেই হাসি হাসি মুখ করে বলে উঠল, কি যে বলেন না স্যার, আমি এখানটায় জন্মের পর থেকে ঘুরে বেরিয়েছি। এমন কোনো জায়গা নেই এই পটটিতে যা আমার আড়ালে রয়ে গেছে। আপনাদের মতো ইয়ং ছেলেপুলেরাই এই রিস্কি নিয়ে আসে। দেখা যাক, তোমার কথায় রাখলাম আস্থা। কোনো টেনশন নিবেন না, সব ম্যানেজ করার দায়িত্ব আমার। আমি জানতাম আপনার মতো তাগড়া জোয়ান ছেলে এই রিস্ক নিতে পিছপা হবে না। শুধু একটা প্রশ্ন আছে স্যার, দয়া করে অনুমতি দিলে বলবো। নিশ্চয়ই বলো। ইয়ে মানে? ম্যাডাম কি? না মানে বলছিলাম আপনাদের তো নতুন বিয়ে। মানে আমার মনে হলো দুজনের কি ভালোবাসা। আবেদ থাচির করা প্রশ্ন শেষ না হতেই আরহাম দৃষ্টিজোড়া পাশে আটসাট হয়ে বসা নওরিনের দিকে নিক্ষেপ করল। নওরিন তাদের কথা বেশ মনোযোগ দিয়ে শুনছিল। আবেদ থাচির অর্ধেক কথা শুনেই তোরাক করে মাথা ঘুরিয়ে আরহামের দিকে তাকালো সে। দুজনের দৃষ্টি একে অপরের ওপর নিবন্ধ। আরহামের মুখ থেকে গাম্ভীর্যের রেশ সরে গিয়ে হালকা হাসির আভাস ফুটে উঠেছে। ধীরে ধীরে পেছনে থেকে নওরিনের হেলান দেওয়া পিঠের নিচে হাত ঘুরিয়ে তার পাতলা কোমর নিজের দিকে টেনে জড়িয়ে নিল আরহাম। নওরিনের জলজলে চাহনিতে তীক্ষ্ণ চোখজোড়া আবদ্ধ রেখেই জবাব দিল প্রচণ্ড ভালোবাসার। আরহামের পুরুষালী দৃঢ় স্বর কর্ণকুহরে পৌঁছাতেই নওরিন শ্বাস ফেলতে ভুলে যায়। শেষ কথাটায় আরহাম কি বলল এটা? ঠিক শুনেছে তো সে। স্বচ্ছ গাল দুটো লজ্জার লালিত্যে টইটুম্বুর হয়ে পড়ে তার। সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিল। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কি স্তিমিত হয়ে এলো নওরিনের? মনের অভ্যন্তর থেকে তার অজান্তেই প্রশ্ন ভেসে উঠল, কেন করছেন এমন ক্যাপ্টেন? আপনার নীলাভ চাহনির গাঢ় স্বরে আমার বড্ড ভয় আপনার বেসামাল কথা স্পর্শের গভীরতা আদৌ সামলাতে পারবো আমি? কিন্তু মুখ ফুটে সেই অনুভবের গভীরতার একাংশও প্রকাশ করতে পারল না নওরিন। আরহাম তার লুক্কায়িত চোখজোড়ার জোরটা বুঝতে পেরে হাতের বাঁধনটা আরও দৃঢ় করল। আবেদ থাচি ড্রাইভিং সিট থেকেই তাদের নীরব বোঝাপড়া বুঝতে পেরে দাঁত বের করে হেসে উঠল। জিপের ক্রমাগত লাফানোর গতি শিথিল হয়ে আসছে ধীরে ধীরে। এক পর্যায়ে গাড়ি থামল প্রকাণ্ড পাহাড়ি টিলার নিচের সমতল ভূমিটাতে। মনীষা বাইরে থেকে নজর সরিয়ে এইবার সকলের দিকে তাকিয়ে মনোযোগী হল। কান থেকে হেডফোনটা নামিয়ে নিল। তার মুখটা দেখে অনুমান করা যায় খুব একটা উৎসাহী নয় সে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে আবেদ থাচি ড্রাইভিং সিট থেকে নেমে দ্রুত দরজা খুলে দেওয়ার জন্য এগিয়ে আসলো তাদের দিকে। আরহাম তার এগিয়ে আসার আগেই জিপের দরজা টেনে খুলে বের হলো। আবেদ থাচি তা দেখে খানিক হাসার চেষ্টা করল। তার করুণ মুখশ্রী খুবই হাস্যকর দেখালো তাতে। ওপাশে ঘুরে মনীষার পাশের দরজা খুলে দিল সে। আরহাম বের হতেই পেছনে পেছনে নওরিনও নেমে পড়ল। সামনে আরহামদের বাংলো বাড়ি। পাশ দিয়ে ছোট সরু পাহাড়ি রাস্তা এঁকেবেঁকে অনেকখানি গিয়েছে দেখা যায়। সে আন্দাজে যথেষ্ট সমতলেই গাড়িটা ঠেকানো হয়েছে। আশপাশটা নিরিবিলি সবুজের সমারোহে ঘেরা। অসংখ্য অজানা তরুলতায় আচ্ছাদিত চারপাশটা। বাংলোটা বর্তমানে অব্যবহৃত। আরহামের বাবা আজাদ রহমান থাকাকালীন সময়ে খেয়ালে প্রয়োজনে এসে সময় কাটিয়ে যেতেন এখানটায়। স্বামীর পোস্টিংয়ে সুবাদে সবিতা বেগমের দীর্ঘ সময় কেটেছে এখানে। বিয়ের পর আজাদ রহমানের সঙ্গে তাদের ছোট সংসারটা বলা যায় এখান থেকেই ধীরে ধীরে শুরু হয়েছিল। আরহাম রাফিদের বড় হওয়ার পর বেশ কয়েক বছর কাটিয়েছেন। সামিনা হক মনীষাদের সাথে তাদের পথচলার শুরুটা চট্টগ্রাম এসে বাংলোতে থাকাকালীন সময়ে। সামিনা হক এখন তাদের অনুপস্থিতিতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলেও সপ্তাহ অন্তর পরিচারিকা দিয়ে দেখভাল করেন।
আবেদ থাচি এখানটায় খুব কম আসে। তার দৌড়ঝাঁপ মনীষাদের বর্তমান বাসার আশপাশটাতেই। দারোয়ানকে দেখা যাচ্ছে। মনীষা গাড়ি থেকে নেমে নওরিনের সামনে এসে দাঁড়ালো। স্বাগতম, চলো ভেতরটায়, আমাদের সকালের খাবার দাবার এখানেই সারবো আমরা। আবেদ আঙ্কেল, গাড়ির চাবিটা ফেলে যেও না, ভুলোমো না তুমি। নওরিন মনীষার কথায় স্মিত হাসল। পেছনে দাঁড়িয়ে জিপের সাথে হেলান দেওয়া আরহামের দিকে একবার তাকিয়ে বলল, এত সুন্দর বাংলো দেখে প্রচুর লোভ হচ্ছে, এত মনোরম। মনীষা হাসল। চলো সামনের দিকে হাঁটা যাক। একটু থেমে সে আবার বলতে লাগলো, এখানটায় বেশি একটা আশা হয় না, তবে বহু স্মৃতি বিজড়িত জায়গাটা। আরহামের দাদু নিজের হাতে বানিয়েছিলেন এটা। সবিতা আন্টিরা যখন এখানে থাকতেন তখন আমি অনেক ছোট। মায়ের সাথে মাঝে মধ্যে আসি। নওরিন মনীষার উত্তরে বিজ্ঞের মতো মাথা নাড়ল। তারা হাঁটতে হাঁটতে বাংলো বাড়ির সীমানায় এসে পৌঁছেছে। উত্তরে প্রবেশপথের পাশে ছোট ঝিরি। সকালের নব্য সূর্যের আলোকছটা এসে ঝিরির টলটলে পানিতে এসে পড়েছে। নওরিন সেখানটায় উৎসুক হয়ে দাঁড়িয়ে পড়ল। সবুজ কার্পেটের মতো বিছানো ঘাসের উপর অবলীলায় বসে পড়ল সে। আরহামদের বেশ পেছনে ফেলে রেখে এসেছে তারা দুজনে। মনীষা নওরিনের দিকে দৃষ্টিপাত করে খানিকটা চিৎকারি করে উঠল, কি করছো? বসে পড়লে কেন? যেতে হবে তো আমাদের। মনীষার ধমকে ওঠায় নওরিন তার দিকে একবার তাকালো। আমি কিছুক্ষণ থাকতে চাই এখানে। আপনি ওদিকটায় যেতে পারেন, কোনো সমস্যা নেই আপু। মনীষা এবার কিছুটা বিরক্তি নিয়েই মুখ ঘুরিয়ে ফেলল। আসার পর থেকে তাদের অযথা আদিক্ষেতায় তার চোখ লেগে এসেছে। নওরিনের জবাবে কিছু না বলে মাথা নাড়িয়ে পেছনে আরহামদের নিকট পা বাড়ালো সে। তার কুঞ্চিত ভ্রুযুগল তার বিতৃষ্ণা স্পষ্টত বলে দিচ্ছে। আরহাম গাড়ি থেকে বেরিয়ে আবেদ থাচির দেওয়া গাইডাবুকের দিকে নজর বুলাচ্ছে। হাতে থাকা জিপিএস ট্র্যাকারেও মাঝে মধ্যে দৃষ্টি ঘুরে ফিরছে তার। কপালের ওপর এসে পড়া ছোট করে ছাটা চুলগুলো প্রভাতের নরম আলোয় মৃদু চকচক করে সোনালি দেখাচ্ছে। চোখের সেন দৃষ্টি এবার আবেদ থাচির দিকে নিক্ষেপ করে বলে উঠল, পরিচারিকাদের বলো এখানে রাতটা কাটাবো না। আপকামিং ট্যুরিস্ট ক্যাম্পটার সাথেই লজে গিয়ে উঠব। জি স্যার, যেটা ভালো মনে হয় আপনার। আবেদ থাচি একটু থেমে আবার প্রত্যুত্তর করে উঠল, নেক্সট দলটা 2 ঘন্টার মধ্যে এসে পৌঁছবে এই রোডে স্যার। আমি বরং তাদের সাথে যোগাযোগ সেরে ফেলি। তাদের অধিকাংশই এলাকার বাইরে থেকে আসে, সমস্যা তেমন হওয়ার কথা নয় স্যার। আবেদ থাচির জবাবে আরহাম বামহাতের ওয়াচটায় একবার দৃষ্টি মেলে তাকালো। মনে মনে একটা হিসাব কষে বলে উঠল, অল রাইট। আমরা তাহলে 2 ঘন্টার 10 মিনিট আগে বের হব বাংলো থেকে। জি স্যার। তবে ম্যাডামের কি অভ্যাস আছে? সমস্যা হবে না তো? না মানে তিনি তো একদম হালকা পাতলা। হাইকিংয়ে ভয় আছে। আবেদ থাচির কথায় আরহাম ট্র্যাকার থেকে দৃষ্টি সরিয়ে সামনে বাংলোর প্রবেশমুখের দিকে তাকালো। কয়েক গজ দূরে দেখা যাচ্ছে দুজনকে। তারা থেমে আছে জায়গাটায়। নওরিন গাড়ি থেকে নামার পরপরই পালিয়ে একরকম বেড়াচ্ছে আরহামের থেকে। তার আচরণবিধি লক্ষ্য করে আরহাম মনেমনে হেসে উঠল। বাইরে গাম্ভীর্যতা বজায় রেখে জবাব দিল, তার উইশলিস্টে পাহাড়ের সাথে আমিও আছি। আবেদ থাচি দুশ্চিন্তার কারণ নেই। আবেদ থাচি উৎসুক মুখে তার কথাটার মানে বুঝল কিনা বোঝা গেল না, তবে সে পূর্বের ন্যায় বিগলিত হয়ে বলতে লাগল, জি স্যার, চলুন তবে যাওয়া যাক। মনীষা মাথার চুলগুলো দুহাতে ঠিক করতে করতে নওরিনকে ছেড়ে উল্টো পথে আরহামদের উদ্দেশ্যে পা চালায়। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে প্রায় তাদের সামনে এসে পড়ল সে। তার চোখের দৃষ্টি গিয়ে পড়ল জিপের গায়ে হেলান দেওয়া আরহামের দিকে। পাশে দাঁড়ানো আবেদ থাচির সঙ্গে সংক্ষেপে 2-1টা কথা সারছে আরহাম। পাশে এসে দাঁড়ানো মনীষাকে লক্ষ্য করেনি সে। মনীষা তার দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু শব্দ করে কেসে উঠল। নারীকণ্ঠের সম্বোধন পেয়ে ঘুরে তাকালো আরহাম। তাওসিফ, কথা বলতে পারবো তোর সাথে? নাকি টিকিট কাটতে হবে? আবেদ থাচি কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে উঠে জিপ থেকে বাসা থেকে আনা প্রয়োজনীয় ব্যাগগুলো নামাতে পেছনে চলে গেল। তার উপস্থিতিতে জিপের গায়ে হেলান দেওয়া অবস্থা থেকে শটান হয়ে দাঁড়ালো আরহাম। সামনে মনীষাকে দেখে দৃষ্টিটা ঘুরিয়ে আবার বাংলোর উত্তর দিকটাতে লক্ষ্য করল। নওরিনকে দেখা যাচ্ছে। তার মুখ উল্টো দিকে ঘোরানো। আরহাম সেদিকে থেকে তার দৃষ্টি ফিরিয়ে এনে মনীষার দিকে তাকিয়ে বাইরের ঠাট বজায় রেখে জবাব দিল, বল শুনছি। আগে এটা বলতো, সিএটি বিয়ে করে নিজের মধ্যে এতটা গোঁড়ামি কবে থেকে এনেছিস? আরহাম কুচকানো ভ্রুটোর ভাঁজ গাঢ় হলো যেন মনীষার প্রশ্নে। তার গলার স্বরে স্পষ্টত বিদ্রূপ। তোর এক্সপেকটেশন মেটানোর জন্য ভিন্ন রাস্তা দেখ, আমি একজনের জন্য অলরেডি বরাদ্দ। রেগে যাচ্ছিস কেন? আগের অভ্যাসটা রয়ে গেছে তোর, তাওসিফ, শুধু রুড হয়েছিস আরও বেশি। আমার পার্সোনালিটিতে তোর কমেন্টস ধর্তব্যের মধ্যে আনি না মনীষা। প্রয়োজনীয় কথা হলে কন্টিনিউ কর। কুল কুল ডাউন ম্যান। অবিশ্বাস্য, আমি তো আর তোর বউয়ের অধিকার হরণ করতে আসিনি তাওসিফ, যদিও আদৌ তোর বউ হলে পেতাম কিনা সন্দেহ। আরহাম তার ঘাড় ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করল। তার গোটা মুখাবয়ব গাম্ভীর্যের পুরত্বে ছেয়ে গেছে। হাত দুটো প্যান্টের পকেটে গোজা।
তার ভাবগাম্ভীর্যতা সামনের রমণীর কথা সর্বে উপেক্ষা করে যাচ্ছে তা স্পষ্টত। তা তোর বউয়ের বিয়ের আগে কয়টা সম্পর্ক ছিল? মানে আদৌ কি তোর বউ তোর প্রতি ইন্টারেস্টেড? ক্যাপ্টেন আরহাম তাওসিফের মতো মেয়েদের হার্টথ্রব সুদর্শন একজন পুরুষ যার হাজবেন্ড তার তো সারাক্ষণ স্বামীর সঙ্গে লেপ্টে থাকার কথা, অথচ তোর বউ তো তোর থেকে পালিয়ে বেড়ায় সবসময়। তাওসিফ অদূরে নিক্ষেপকৃত আরহামের দৃষ্টিজোড়া তড়িৎগতিতে মনীষার দিকে ঘুরে এলো। তার শান্ত চোখ জ্বলে উঠেছে ভীষণ তীরদৃষ্টি তাতে। মনীষার তরল গলায় বলে ওঠা কথাগুলো যেন নিমেষেই আরহামের জ্বলন্ত গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে। রক্তবর্ণ চক্ষু সেদিকে নিক্ষেপ করে চোয়াল শক্ত করে সে বলে উঠল, জাস্ট পুল ইউর ডার্টি মাউথ শেইমলেস, হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হার? তোর সাহস কি করে হয় ওর সম্পর্কে এডিশনাল মন্তব্য করার? আমাকে ইনসাল্ট করার মতো দুঃসাহস তোর ভালো বয়ে আনবে না তাওসিফ। তুই নিজেই আর কিছুদিন খেয়াল করে দেখ, প্রমাণ পেয়ে যাবি। তোর সুন্দরী স্ত্রীর চারপাশে তো লাভ লেটার পড়ে থাকে, বাসর রাতে কি আদৌ প্রমাণ পেয়েছিস কি? মনীষা বাকি কথাটুকু শেষ করতে পারল না। আরহাম নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করে না। প্যান্টের পকেট থেকে বিদ্যুৎ গতিতে ডানহাতটা বেরিয়ে আসলো তার। সজোরে সামনে থাকা মনীষার গালে ভয়ঙ্কর ঠাসঠাস শব্দে থাপ্পড় বসিয়ে দিল আরহাম। তার গোটা মুখ রাগে লাল হয়ে গেছে। আগুনের স্ফুলিঙ্গের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিজোড়া। মনীষার শেষ কথায় রাগে ক্ষোভে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে আরহাম। সম্মান নিয়ে বাসায় ফিরতে চাইলে এই মুহূর্ত থেকে আমার সামনে থেকে সরে যা মনীষা, নইলে আমার কন্ট্রোললেস রাগের গিনিপিগ হতে হবে তোকে। মনীষা গালে হাত দিয়ে আরহামের দিকে অবিশ্বাস্য দৃষ্টি মেলে তাকালো। নড়াচড়া করতেও সে ভুলে গেছে। আকস্মিক কাণ্ডে হতভম্ব হয়ে পড়েছে সে। তার চোখ দুটোতে ভয়ে জেঁকে বসেছে। তুই আমার গায়ে হাত তুললি? মানে, মাথা ঠিক আছে তোর? তুই গেট আউট ফ্রম মি কি উচ্চারণ করেছিস তা তোর কল্পনাতেও নেই। আমি কতটা ডেসপারেট সে সম্পর্কে খুব ভালো ধারণা আছে তোর। মনীষা, ওর পায়ের সুরদামও তোর চেয়ে বেশি ডাফার। আরহামের বিকট শব্দের ধমকে মনীষা কেঁপে ওঠে। তার মুখ অপমানে লাল হয়ে উঠেছে। এতটা বাজে মানসিকতা তোর? হোয়াট এভার, আমার তো তোর ওপর ওকে ছেড়ে দেওয়াই ভুল হয়েছে। তাওসিফ আউট। মনীষা আর কথা উচ্চারণ করার সাহস পায় না। পা দুটো পিছিয়ে সরে যায় সে। আরহামের হুঙ্কারে আবেদ থাচি জিপের পেছনে থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো। মনীষার লাল মুখশ্রী দেখে সে হতচকিত হয়ে পড়ল। কি হয়েছে বা কি বলা উচিত গুলিয়ে ফেলল সে। আরহাম এক মুহূর্ত দাঁড়ায় না। বড় বড় পদক্ষেপ ফেলে বাংলোর অভিমুখে দ্রুত পা বাড়াল সে। নওরিনের অস্তিত্ব দেখা যাচ্ছে না আশপাশে। কিছুক্ষণ আগেও সরু রাস্তার ধারটায় তার অবয়ব দেখেছে আরহাম। দরজার বাইরে আরেকবার আঘাত পড়ল যেন। ইলোরার উদ্দেশ্য বলা অসমাপ্ত কথাটা অসম্পূর্ণ রেখেই সেদিকে বিরক্তভরেই ফিরে তাকালো ইনান। তার নীরবতায় ওপাশে ইলোরার মাঝে যেন মৃদু চঞ্চলতা ফুটে উঠল। জবাব না পেয়ে সে পুনরায় শুধালো, সারপ্রাইজটা কি? ঠক ঠক। এবার দরজায় টোকাটা একটু বেশ জোরেই হলো। তরলা এসে থাকা মেজাজটা চড়ে উঠতে চায় ইনানের। এ সময়ে তাকে সাধারণত কেউই বিরক্ত করতে আসে না। জেসমিন রহমান তো ভুলেও নন। পা দুটো দরজার অভিমুখে চালিয়ে খট করে দরজা খুলল ইনান। তার কানে এখনো ফোন ধরে রাখা। ইলোরা এবার ফোনের ওপ্রান্ত থেকে অধৈর্য হয়ে তারস্বরে চিল্লিয়ে যাচ্ছে। ফোনটা চেপে ধরে কান থেকে কিঞ্চিত আলাদা করে দরজার ওপাশে তাকালো ইনান। হাসি হাসি মুখ করে ইরা দাঁড়ানো। ইরার ধীরস্থির চাহনি ইনানের মুখের ওপর নিবন্ধ। মনটা আরো বিতৃষ্ণায় বিষিয়ে গেল তার। কানের কাছে ইলোরার একটু পরপর চিৎকার করে ওঠার পানে লক্ষ্য করে ফোনটা মুখের কাছে নিয়ে স্বর কিছুটা নামিয়ে ইনান প্রত্যুত্তর করল, হোল্ড অন ডার্লিং। ইলোরার পরবর্তী গালি কানে পৌঁছানোর পূর্বেই ইনান কান থেকে ফোন নামিয়ে ফেলল দ্রুত। ইরা এখনো চুপচাপ দাঁড়িয়ে। বোবা তুমি? এভাবে ডিস্টার্ব করার মানে কি? নক করছো কেন? আঙ্কেল ডাকছিলেন আপনাকে। আমাকে ডেকে বললেন হঠাৎ, তাই ভাবলাম ডেকে দেই আপনাকে। ইনানের ভ্রুজোড়া কুঞ্চিত হয়ে উঠল। পরক্ষণেই মুখ স্বাভাবিক করে তুলল সে। অ্যাডমিরাল আরাফাত রহমান ফিরেছেন বাসায়। মনেমনে হাফ ছাড়ল ইনান। বাবার বাসায় ফেরার অপেক্ষায় ছিল সে। বাইরে মুখভঙ্গি সহজ করে জবাব দিল, যাচ্ছি ধন্যবাদ। ইনান রুমের ভেতরে প্রবেশ করে দ্রুতই পোশাক পরিবর্তন করে ফিরে এলো। ইরা এখনো দরজার দেড়গোড়ায় দাঁড়িয়ে আছে। ইনান ঠোঁট গোল করে শীষ বাজাতে বাজাতে তাকে অতিক্রম করতেই পেছনে থেকে ইরার মিনমিনে স্বর ভেসে আসলো। ইনান পা দুটো থামিয়ে দাঁড়ালো। ইয়ে মানে ইনান ভাইয়া, আপনার রুমে আমি আমার পায়ের একটা নুপুর ফেলে গিয়েছি। কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কি যাও আটকে রাখিনি। বাকিটুকু শেষ করার আগেই ইনানের চড়া আওয়াজে ইরা চুপ করে যায়। ইনান আরাফাত রহমানের রুমের দিকে এগুলে ইরা মুচকি হেসে গুটি গুটি পায়ে তার রুমে প্রবেশ করে। এই রুমটায় আসলেই তার অদ্ভুত অনুভূতি হয়। ভারী লজ্জা লজ্জা লাগে। চোখজোড়া সারা ফ্লোরময় খুঁজে বেড়ালো সে। পা টিপে টিপে ইরা বেলকনি থেকেও একবার ঘুরে আসে। না, চোখ দুটো প্রবল হতাশায় লেগে আসছে। ইতিউতি করে সে চারপাশটাতে নজর বুলালো।
তার চেহারা এবার কিছুটা কাদো কাদো হয়ে এলো। তার স্পষ্ট মনে আছে এই রুমে এসেও নিজের পায়ে নুপুর জোড়া ছিল সে সময়। ডান হাতের আঙ্গুল দুটো মুখে পুরে কামড়াতে কামড়াতে অসহায় মুখভঙ্গি করে আবারও এদিক ওদিক তাকালো ইরা। কোথায় ফেলে গেলাম ইস আমার প্রিয় নুপুর জোড়া, এখন আমি কি? সোফার ওপর রাখা ফোন ভোভো শব্দে ভাইব্রেট করতেই ভাবনার সুতো ছিঁড়ে যায় ইরার। চোখ টেনে সোফায় তাকিয়ে দেখল ফোন বাজছে। পা দুটো এগিয়ে নিয়ে ইরা সোফার কাছটায় এসে দাঁড়ালো। ইনানের ফোন। দুশ্চিন্তায় অধীর মনে কিছুটা কৌতূহল হানা দিল। ইনান ফোনটা ফেলে চলে গেছে। ইরা চোখ বাড়িয়ে কৌতূহলেই ফোনটার দিকে ফিরে তাকালো। স্ক্রিনে জলজল করছে লাল চুলের মেয়ে। ইরার কৌতূহলোদ্দীপক চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। হৃদয়ের উঠানামা দ্রুত হলো তার। ইনান ভাইয়ার ফোনে মেয়ে? আদৌও ঠিক দেখল সে? ভয়ে তার সর্বাঙ্গ অসাড় হয়ে এলো। চোখ দুটো বিশ্বাস করতে চাইছে না দৃশ্যটি। মন অজানা নানা আশঙ্কায় অবচেতন হয়ে পড়েছে। ফোনটা ভাইব্রেট হতে হতে একসময় তার সামনেই লাইন বিচ্ছিন্ন হয়ে গেল। ইরা আবিষ্কার করল ঠিক 2 সেকেন্ড পর ফোনটি আবার তারস্বরে বেজে উঠল। আশপাশে না তাকিয়েই এক প্রকার ঘরেই ফোনটি হাতে তুলে নিল সে। কাপা কাপা হাতে রিসিভড করে ফোন কানের কাছে নিতেই মেয়েলি গলার স্বর ভেসে আসলো। সারপ্রাইজটা কি? দেখতে ইচ্ছে করছে আমার, নইলে ঘুমাতে পারবো না আমি। ইরা শ্বাস আটকে কথাগুলো শুনল। তার চোখ কাঁপছে। ইনানকে এমন সম্বোধন কে করতে পারে? ভালো লাগে না সবসময় পেইন দাও আমায়, এত মেন্টালিক টর্চার করো, অসভ্য ছেলে তোমাকে আমি। কাকে ফোন করেছেন আপনি? রং নম্বর। নারীকণ্ঠের সম্বোধনে ইলোরা ভূত দেখার মতো চমকে ওঠে। ফোনটা চোখের সামনে নিয়ে আবার দেখে সে। তার কপালে মৃদু ভাঁজ ফুটে উঠেছে। কে আপনি? রং নম্বর কেন হতে যাবে? আমি এই নম্বরের মালিককেই ফোন করেছি। আমি ইরা, ফাইয়াজ ইনানের হবু স্ত্রী। কাকে চান আপনি? ইলোরার মনে হলো তার মাথায় আকাশ থেকে বিকট শব্দে বজ্রপাত পড়ল। চোখজোড়া মুহূর্তেই অস্থির হয়ে উঠল। মাত্র শোনা কথাগুলো যেন তার চিন্তাজগত আচ্ছন্ন করে ফেলছে। তৎক্ষণাৎ অবিশ্বাস্য কণ্ঠে ইলোরা বলে উঠল, হোয়াট, মজা করছেন? মজা করব কেন, আমাদের বিয়ের কথাবার্তা চলছে। আপনি কে সেটা কেন বলছেন না? নওরিনের পা দুটো টলছে। যে কোনো মুহূর্তে পড়ে যাবে সে। চোখ দুটোর দৃষ্টি কেমন ঝাপসা হয়ে আসছে। সামনের কোনো কিছু আর তার বোধগম্য হচ্ছে না। দুপক্ষের একের পর এক ছোড়া বাক্য তার সরল হৃদয় তীরের ফলার মতো বিদ্ধ হচ্ছে। মনে হচ্ছে কথাগুলো শ্রবণ করার আগে যদি তার শ্রবণ শক্তি শেষ হয়ে যেত, দু চোখ ছাপিয়ে জমা অশ্রুগুলো এবার বাঁধভাঙা ঢেউয়ের মতো গাল বেয়ে টপটপ করে পড়তে লাগল। ভারসাম্য রাখতে আহত হাতটা পেছনের সরু পাইন গাছটায় ঠেকাতেই ব্যান্ডেজ করা স্কচটায় জমাট রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগল। হাত রাখার গতিটা বেশি হয়েছে। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ধীরে ধীরে পেছাতে লাগল সে। মনীষার কথাগুলো তীরস্বরে কানে বাজছে। সামনে তাকিয়ে থাকার বিন্দুমাত্র শক্তি পেল না নওরিন। এত বাজে অপবাদের মুখে তার বুক কাঁপছে। দিকবিদিক জ্ঞানশূন্য আরহাম টিলার পাশটায় চোখ রাখল না। তার দ্রুতগতিতে সামনের দিকে পদক্ষেপ ফেলা দেখতে পেল সে। অপরিমিত ভীষণ অভিমানে আচ্ছন্ন হয়ে পড়ল তার গোটা চেতনা। সামলাতে পারল না নিজেকে। নওরিন স্কার্টের বর্ধিতাংশ দুহাতে ধরে আরহাম যেদিকে এগিয়ে আসছে তার উল্টো দিকে হাঁটার গতি বাড়িয়ে এক প্রকার দৌড়াতে লাগল। তার শেতাব মুখশ্রী লালাভ হয়ে পড়েছে। এক প্রকার দৌড়াতে দৌড়াতে চোখজোড়া অশ্রুতে ছেয়ে দৃষ্টি ঝাপসা হয়ে আসলো পুরোপুরি। এখানকার সর্বত্র তার অচেনা। ডানে বাঁয়ে মিশে যাওয়া একের পর এক রাস্তা দেখে মাথাটা পাক খেয়ে উঠল। তার মাথায় আসছে না সে কোথায় যাচ্ছে বা কোথায় যাবে। পাহাড়ি টিলার শক্ত মাটিতে আচমকা হোঁচট খেয়ে থামল সে। আর ভারসাম্য রাখা সম্ভব হলো না। নওরিন বসে পড়ল। পায়ের স্নিকার্স জোড়ার একটা খুলে এসেছে। সেদিকে তাকিয়ে বড্ড অসহায় লাগল তার। হৃৎপিণ্ডের ক্রমাগত ওঠানামার সাথে মস্তিষ্কে দ্রুতগতিতে চিন্তা খেলে গেল তার। তার আনাড়ি মনের অপরিপক্কতাকে কি দুর্বল ভেবে প্রশ্নবিদ্ধ করা হলো তাকে? আরহামের প্রতি কি অন্যায় করা হচ্ছে তাকে সেই কর্তৃত্ববোধের সুযোগ না দিয়ে? মৃদু ফুপিয়ে ওঠার শব্দে কিচিরমিচির করে পাখিদের কাকলি ব্যতীত আশপাশে কোনো মানুষের অস্তিত্ব পরিলক্ষিত হয় না। তার বসে পড়া ঢালু টিলাটার সামনে দিয়ে পেটানো রাস্তা চলে গেছে সামনের দিকে। লালচে নুড়িপাথর বিছানো রাস্তা থেকে বাংলোর উত্তর দিকটাতে সবুজতায় মোড়ানো। কিচকিচ শব্দে বুনো পাখিগুলোর কিচিরমিচির ভেসে আসছে চারপাশ থেকে। নরম ঘাসগুলোর ওপরে বুটের দৃঢ় শব্দ শোনা যায় না। শুধু পদাঘাতে পিষ্ট শুকনো পাতার খসখসে ধ্বনি ভেসে আসে মাঝে মধ্যে। আরহাম বেশ কিছুটা এগিয়ে প্রবেশমুখের উত্তর পাশে এসে পৌঁছেছে। এদিকটা জনশূন্য। রাগত তীরের মতো ভ্রু দুটো কুঞ্চিত হল। কিছুক্ষণ আগেও সে নওরিনের এপাশটায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। আশপাশে মাথা ঘুরিয়ে দেখল সে। দাঁতে দাঁত চেপে কপালটা ডান হাত দিয়ে চেপে ধরল আরহাম। না, তার অস্তিত্বের লেশমাত্র নেই। সেন দৃষ্টিজোড়া এবার উদ্বিগ্ন হয়ে উঠল। ত্রস্ত গতিতে বাংলোতে প্রবেশের পেছন দিকের সরু রাস্তায় গেল সে। সংকীর্ণ এই রাস্তাটি বাংলোর পেছনে গভীর মাঝারি ঝিরিটায় এসে মিশেছে।
জনশূন্য নয়, বরং জায়গাটি সহজে কারো দৃষ্টিগোচর হয় না। আরহাম দ্রুত পায়ে রাস্তাটি অতিক্রম করে পেছনের দিকে অবলীলায় প্রবেশ করল। তার চোখ মুখে মৃদু অস্থিরতা ফুটে উঠেছে। মেইন রোড থেকে আলাদা হওয়া সংকীর্ণ লতাগুল্মে আচ্ছাদিত পথটায় ফাঁকফোকর দিয়ে সূর্যের আলোকছটা অসমাহারে এসে পড়েছে। মাথা একবার ডানে বায়ে ঘুরিয়ে আরহাম আবিষ্কার করল জায়গাটি শূন্য। কপালের ভাঁজটা আরও দীর্ঘ হল তার। নওরিনের আশপাশ সম্বন্ধে বিন্দুমাত্রও ধারণা নেই। অযথা অপরিচিত জায়গায় সে কোথায় যাবে তার বোধগম্য হল না। আবেদ থাচির কণ্ঠস্বর ভেসে আসছে। পিছু পিছু ছুটে এসেছে সে। স্যার, ক্যাম্পটা আধ ঘন্টা পর আমাদের সাথে এসে মিলিত হবে, আমি যোগাযোগ করে তাদের হ্যাঁ বলে দিয়েছি। আরহাম এবার সত্যিই যথেষ্ট উদ্বিগ্ন হয়ে ওঠে। তিরিক্ষি মেজাজটা স্তিমিত হয়ে প্রবল দুশ্চিন্তা এসে ভিড় করে। দ্রুত হাতের ওয়াচে একবার চোখ বুলিয়ে চারপাশে আবার ঘুরে তাকালো। ইলোরা বিস্ময়ের আতিশয্যে বিমূঢ় হয়ে শ্বাস আটকে থাকে। ফোনের ওপাশের মেয়েলি কণ্ঠে তার প্রাণ ওষ্ঠাগত। ফোন ধরা হাতটা তিরতির করে কাঁপছে। কিছু বলার জন্য ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক করল সে। গলা দিয়ে একটা শব্দও বের হল না। দ্রিমদ্রিম শব্দে বুকের গতি ওঠানামা করছে। দয়া করে পরিচয়টা দিলে ভালো হতো, উনি আসলে বলতাম যে আপনি ফোন করেছিলেন। কণ্ঠস্বরটি থামতেই ইলোরার মনে হলো তার বুকে কেউ খোঁজ করে ছুরি গেঁথে দিল। উনি বলতে কাকে বোঝানো হয়েছে সেটা মস্তিষ্কে বোধগম্য হতেই সারা শরীর ধীরে ধীরে অবশ হয়ে এলো তার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। হাত থেকে অবলীলায় ফোনটা খসে কোলের ওপর পড়ল। ইলোরার ঠোঁট কাঁপছে। তার মনে পড়ে ঠিক ক্যাপ্টেন আরহাম তাওসিফের সঙ্গে ফোনে কথা বলার সময় ফোনের ওপ্রান্ত থেকে মেয়েলি স্বরের খলখল করে হাসির শব্দে শেষ তার হৃদয়টা এমন মোচড় দিয়ে উঠেছিল। যখন সেই গম্ভীর স্বরে শুনতে পেয়েছিল সে। জীবন কখনো ধরাবাঁধা কিছু নির্দিষ্ট নিয়মে চলতে পারে না ইলোরা। বাস্তবতার বিভিন্ন মোড়ে জীবনের গতি খানিকটা শ্লথ হয়ে পড়লেও চলতে হবে। চোখ দুটো খিচে বন্ধ করে সে দুহাতে মাথা চেপে ধরে। সেই সুগভীর লোচনের মায়া সে কাটিয়ে উঠতে পেরেছে কি না জানে না সে, তবে ঠিক সেই অনুভূতিটাই আজ পুনরুত্থিত হয়েছে। হয়তো মানুষ ভেদে। সমুদ্র সন্নিবেশিত জাহাজের রুর ক্যাপ্টেনের পরিবর্তে অসভ্য ঠোটকাটা নির্লজ্জ ছেলেটার ওপর যার প্রতি বিতৃষ্ণায় মুখ ভার হয়ে থাকত, যার উপস্থিতিতে মস্তিষ্কের নিউরন মুহূর্তেই জ্বলে উঠত। তার সঙ্গে সম্পর্কিত স্পর্শকাতর এই পরিস্থিতিতে তার হৃদয় কেন দুমড়ে মুচড়ে উঠছে। কোলের মধ্যে পড়া ফোনটা হাতে ধরে সজোরে আছড়ে ফেলল ফ্লোরে। তার উদ্ভ্রান্ত দৃষ্টির আড়াল থেকে অশ্রু ঝরে পড়ছে। হতভম্ব সে। মেয়েটার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে বারবার। ইনান তার থেকে এত ভয়ঙ্কর বিষয় আড়াল করেছে? তার আড়ালে এত কিছু ঘটে গেছে? ইলোরার মনে পড়ে গতদিনের কথা। ক্যাম্পাস থেকে ফেরার পথে ইনান তাকে অপেক্ষা করতে বলেছিল। তার কথা কাটাকাটির পর্যায়ে ইনান হঠাৎ গম্ভীর গলায় শুধিয়েছিল, তোমাকে ভীষণ কাঁদতে হবে, লাল চুলের মেয়ে, বহু কান্না পাওনা আছে তোমার থেকে। ইলোরা অস্থিরচিত্তে উঠে দাঁড়ালো। শ্বাস প্রশ্বাস অনিয়মিত হচ্ছে। স্পষ্টত মাইগ্রেনের অসহ্য ব্যথা অনুভূত হচ্ছে। বাতিহীন রুমের নিস্তব্ধতা তার উথলে ওঠা কান্নার ঢেউকে আরও বাড়িয়ে দিল। ভীষণ অসহায় লাগছে তার। অস্ফুট স্বরে আওড়ালো, কেন কষ্ট দেয় সবাই আমাকে? আমার হৃদয় তাদের কাছে খেলনা মনে হয়? কেন সেই অনুভূতি ফিরে আসছে আবার? আই হেইট ইউ, আই জাস্ট হেইট ইউ। ইনান। ছাদখোলা উঁচু হাইল্যান্ডার জিপের মধ্যে একটু পরপর গা দুলিয়ে উঠছে হাস্যরত একদল উঠতি বয়সী তরুণ তরুণী। কয়েকজন ক্যামেরা হাতে ব্লগিং করছে, কয়েক যুগল গিটার হাতে গলা ছেড়ে গান গেয়ে উঠছে। তাদের সকলকে এক নজর দেখে অনুমান করা যায় বন্ধুবান্ধবদের ফরেভার গ্রুপগুলোর মতো তাদের বন্ডিং। অসম ঢালু রাস্তায় গাড়ির তীব্র ওঠানামা তাদের উল্লাসকে বিন্দুমাত্র প্রভাবিত করছে না। ড্রাইভিং সিট থেকে এবার জোরেই হাঁক ভেসে এলো। সাউন্ডটা কি একটু কমাবে বাপু? কানের তারটা এবার ছিঁড়ে যাবে। তাদের মধ্যে কথার প্রেক্ষিতে সতর্কতার পরিবর্তে আরও বিকট শব্দে হাসির রোল পড়ে গেল। জিন্স শার্ট পরুয়া পাগলাটে বেশভূষার মেয়েটি হাসতে হাসতে পাশের গিটার হাতে নেওয়া ছেলেটির কাঁধে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, আমারও কানের তার ছিঁড়ে যাচ্ছে তোদের গানের নামে অখাদ্য গিলতে গিয়ে, লজ্জাশ্রম থাকলে গলা এবার নামা। ছেলেটি এবার মহাবিরক্ত হয়ে কাঁধে রাখা হাতটা ঝটকা মেরে সরিয়ে জবাব দিল, আরেকবার যদি তোর হাতের ছোঁয়া আমার গায়ে লেগেছে, আই সয়ার নয় তুই থাকবি গাড়িতে, নয় আমি। তুমুল হট্টগোলের মাঝে তার ধমক মেয়েটাকে এতটাও বিচলিত করল না, বরং সে যেন মজাই পেল। পাশের ছেলেটি উচ্চস্বরে তাদের অনুসরণ করে বলে উঠল, তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায় এটা লাগা মামা। এবার সবাই তাদের প্রতি বেশ মনোযোগী হয়ে উঠল। হাতে তালি বাজিয়ে একের পর এক ধ্বনি ভেসে আসতে লাগলো তাদের থেকে। সকলে এবার সম্মিলিত হয়ে ছেলেটির পেছনে লেগে রীতিমতো খেপিয়ে তুলল তাকে। লম্বামতো মেয়েটি সকলের উদ্দেশ্যে হাত তুলে ইশারায় থামতে বলে চিৎকার করে উঠল, তোমরা এই শিক্ষা পেয়েছ? প্রাক্তন কি ছিল না তোমাদের জীবনে? শুনে রাখো সবাই, সে ছেড়ে গেলে যে অন্যের ছোঁয়ায় ডুবে যেতে হবে তা কোনো অভিধানে লেখা নেই, বরং তার অধিকার তা থাকুক না যত্নে প্রিয় আলমারিটাতে। ঠিক ঠিক।
একসঙ্গে সবার কণ্ঠ এবার সরব হয়ে উঠল। হাসির রেশ তখনও তাদের মধ্যে বিদ্যমান। মাহি আপু জিন্দাবাদ, তাদের হইচইয়ের দরুণ গানের সাউন্ডও স্তিমিত হয়ে পড়ল যেন। ক্যামেরা হাতে ছেলেটা এবার তাদের দিকে খানিকটা ঘুরে তাকিয়ে বলল, তুমি এত সহজেই ভুলতে পারো? অন্য কাউকে জড়িয়ে ধরো, আমি কেন শুধু ভুলে যেতে পারি না? আজও অবাক লাগে। সকলের ক্রেজটা এবার সেদিকে ঘুরে গেল। ফুল স্পিডে গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে তাদের উচ্ছ্বসতা যেন ঠিকরে পড়ছে। গিটার হাতে সকলের খোঁচা সহ্য করা ছেলেটি এবার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে জিপের কার্নিশে দাঁড়ালো। তার চোখমুখ প্রবল হাসাহাসির দরুন স্বাভাবিক হয়ে এসেছে। গাড়ির ড্রাইভার এবার একটু জোরে তাদের দিকে না তাকিয়েই বলে উঠল, বাবারা লজে পৌঁছানোর আগে বিরতি আছে 30 মিনিট। 3 জন এসে মিলিত হবেন আমাদের সাথে, তারপর একই গন্তব্যে পৌঁছাবো আমরা। নিয়ম কানুন বজায় রাখো সবাই। 6 জনের দল, তার মাঝে তার কথায় প্রথমে হালকা মনোযোগ থাকলেও গাড়ির চলমান গতির সাথে সেটুকু আর রইল না। শুধু লিডার গোছের ছেলেটা সকলের উদ্দেশ্যে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে বলল। বারবার করে বলছি, যদি প্ল্যানমাফিক সিনেম্যাটিক ভিডিও যদি কারো জন্য ভণ্ডুল হয়ে যায়, সবকটাকে বঙ্গোপসাগরে চুবিয়ে মারব। আতিফ, শুধু শুধু ভিডিও করতে এতদূর থেকে ছুটে এসেছি? তোদের এক একজনের চিন্তাভাবনা দেখলে মেজাজ চড়ে যায়, তোদের জ্বালায় প্রাকৃতিক ফ্লেভারটা নিতেই পারবো না শেষমেশ। আমি কখন বললাম যে শুধু শুধু ভিডিও করতে এসেছি? যে কয়েকটা প্ল্যান করেছি সব ফুলফিল করে তবেই ফিরব ব্যাস। অত্যাধুনিক বেশভূষার মেয়েটি এবার উচ্চস্বরে তাদের উদ্দেশ্যে খেকিয়ে উঠল, এই তোদের এই বাকবিতণ্ডার জন্য একটুও ভালো লাগে না আমার? সব জায়গায় সবখানে এক ভাব তোদের। এত কষ্ট করে সবকিছু ম্যানেজ করে আসতে হয়েছে তোদের এই ফালতু ঝগড়া শোনার জন্য না? থামবি একটু? ভালোর জন্য বলছি আমি, এত হাইপার হওয়ার কোনো কারণ নেই। সবার সব ইচ্ছা পূরণ করেই ফিরব হয়েছে। থামো এবার। গিটার হাতে বসে থাকা ছেলেটির ধমকে সবাই একটু ধাতস্থ হয়ে এলো। মুখ ঘুরিয়ে সবাই বাইরের দৃশ্য দেখার জন্য মনোযোগী হয়ে উঠল। গাড়ির চলন্ত একটানা গতি এবার কিছুটা মধ্যম হয়ে এলো। উঁচুনিচু বিপজ্জনক রাস্তায় প্রবেশ করেছে তাদের জিপ। মেজেন্ডা রঙের টপস পড়ুয়া মাহি নামের মেয়েটি এবার খানিকটা ঘুরে ধমকে ওঠা ছেলেটির নিকট এগিয়ে তার পাশে এসে দাঁড়ালো। ছেলেটি তার উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে একবার তার ওপর দৃষ্টি ফেলে আবারও বাইরে মনোযোগী হলো। মেয়েটি ডানহাতে চোখের কালো সানগ্লাসটা সরিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে উঠল, শিওর তুই আবারও ফিরে যাবি এব্রোডে? এতটাই সন্দেহ হলে কষ্ট করে অপেক্ষা কর, কিছুদিন বুঝতে পারবি। না, আমি সেভাবে বলছি না, তবে আরও একবার ভেবে দেখ, তোর এমন অবস্থা না সহ্য হচ্ছে না আমার। মনে হচ্ছে? কি মনে হচ্ছে? সুযোগ পেলে ওই অহংকারী মেয়েটার ভাব ছুটিয়ে দিতাম। মুখ সামলা, মাহিও অহংকারী নয়। আরে ভাই, আর কতটা সহানুভূতিশীল হবি? একটু স্থির হ, মারা তো যাচ্ছিস না। আমারও একই কথা, মারা তো আর যাচ্ছি না, তাই শান্ত হ তুইও। মেয়েটি তার দেওয়া জবাবে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল। তার মুখের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে সে দেখল ছেলেটার গোটা মুখ কেমন উদাস হয়ে উঠেছে। কথা বাড়ালো না। গাড়ি থেমে থেমে আসছে। গন্তব্যে হয়তো তারা প্রায় পৌঁছে গেছে। চোখটা বাইরের দিকে নিয়ে আশপাশে দৃষ্টি বুলাতেই হঠাৎ করে তার ভ্রুযুগল কুঁচকে উঠল। মুহূর্তেই চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে হঠাৎ করে মেয়েটি প্রায় চিৎকার করে উঠল, আতিফ, তনু, গাড়ি থামা কি ওখানে? পাশে থাকা ছেলেটি তার চিৎকারে মাথা ঘুরিয়ে সেদিকে তাকাতেই পাশ থেকে আতিফ নামের লিডার গোছের ছেলেটি দৌড়ে তাদের নিকট এলো। তনু তাদের চিৎকারের উৎস খুঁজে না পেয়ে ড্রাইভারকে দ্রুত গাড়ি থামাতে বলে উঠল। গাড়ির ভেতরের সকলেই এবার খানিকটা নড়েচড়ে উঠল। ধীরগতিতে চলা গাড়িটা তখন তাদের চেঁচামেচিতে পুরোপুরি থেমে এসেছে। একটা মেয়ে, ওই তো দেখ, মেয়ের মতোই মনে হচ্ছে। আতিফের কণ্ঠ ভেসে আসলো। একটু দূরেই কয়েকটা বাংলো, সেখানে মোটামুটি মানুষজনের চলাফেরা আছে, থাকতেই পারে যে কেউ। অস্বাভাবিক না। অযথা গাড়ি থামালি এরকম পাগলামির মানে হয়? অদ্ভুত। মাহি এতক্ষণ ধরে কথা বলা ছেলেটার কথা সম্পূর্ণ উপেক্ষা করে বলে উঠল, ওভাবে সুস্থ মানুষ গাছের নিচে পড়ে থাকে? কমন সেন্স গিলে খেয়েছিস? গাড়ি যখন থামিয়েছি দেখতে তো ক্ষতি নেই। ড্রাইভারের কণ্ঠস্বর ভেসে এলো তাদের উদ্দেশ্যে। কি শুরু করেছ? এভাবে মাঝপথে গাড়ি থামিয়ে কি ঠিক করলে কাজটা? 2 মিনিট গেলেই নামতে হতো আমাদের, বারবার বলেছি তারা আছে ওখানে, মানুষজন অপেক্ষা করছে। গিটার হাতে নেওয়া ছেলেটি ততক্ষণে বিরক্ত হয়ে হাতের গিটারটা সিটের ওপর ফেলে গাড়ির ছাদ থেকেই প্রায় লাফ দিয়ে নিচে নামল। মাহি তাকে অনুসরণ করে বেরিয়ে এলো তার পিছু পিছু। দৌড়ে গিয়ে তার সাথে হাঁটার তাল মেলালো। উৎসুক হয়ে তনু, আতিফও গাড়ি থেকে নেমে পড়ল। মাহি উদ্বিগ্ন মুখে এগিয়ে বড় বড় পা ফেলে লালচে রাস্তার ওপাশে ঝোপঝাড়ের পাশে এগিয়ে গেল। মেয়েটার দুপা মাটিতে মেলে দেওয়া, পায়ের স্নিকার্স জোড়া পাশে পড়ে আছে। মিন্ট গ্রিন উলেন স্কার্টের ওপর মাথায় জড়ানো স্কার্ফটা সরে গিয়ে সামনের চুলগুলো কপালের দুপাশে বেরিয়ে এসেছে। মুখটা নিচু। মাহি এক প্রকার দৌড়ে মেয়েটির নিকটবর্তী হল। ডান হাতটা কোলের ওপর রাখা।
সাদা ব্যান্ডেজের ওপর দিয়ে আঘাতপ্রাপ্ত অংশ